রাত এখন। নীরবভূমি নামক সুবিশাল বাড়ির এক রুমে দুজন যুবক যুবতী আদিম খেলায় মগ্ন হয়ে আছে। রাতের কতগুলো প্রহর কেটে যাওয়া পর তারা দুজনেই ক্লান্ত হয়ে ফিনফিনে সাদা রঙের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু যুবকটার চোখে এই মুহূর্তে ঘুমের রেশমাত্র নেই। সে সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে। কিছু সময় পর পাশ ফিরে তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মেয়েটাকে এক পলক দেখল। তৎক্ষণাৎ ঘৃণায় তার সারা শরীর রিরি করে উঠল। বিদেশি এই মেয়েকে দেখে সম্পূর্ণ মেয়ে জাতির উপর এক অদ্ভুত বৃতৃষ্ণা জন্মাচ্ছে তার। ওর এতকালের জং পড়া মনে কি সব অদ্ভুত অদ্ভুত ভাবনা আসছে। আচ্ছা, সব মেয়েরা কি টাকার কাঙাল? বস্তা ভরা টাকা পেলে এরা সবাই যে কোনো ছেলের সাথে শুতে দ্বিধাবোধ করে না? এতটা সস্তায় মেয়েগুলো? ছি, মানুষ বলে মেয়েরা নাকি মায়ের জাত। তারা তো বরং ওরা থাকতো সূর্যের মতো তেজস্বী, আত্মসম্মান হতো উত্তপ্ত লোহার ন্যায়। জুভান এসব উল্টোপাল্টা ভেবেই নাক কুচকাল। রাতের আধার অনেকটাই কেটে গেছে। সাদা রঙের আকাশে একটু আধটু লালাফো আভা ছিটকে পড়ছে। আলো ফুটলেই জুভানের আবার স্টুডিওর উদ্দেশ্যে বেরোতে হবে। ফটোশ্যুট আছে একটা। জুভান বিছানা ছেড়ে উঠে বসল। পাশের ঘুমিয়ে থাকা মেয়েটাকে ঘুম থেকে ওঠার তাগাদা দিয়ে হাঁটু অবধি সাদা রঙের টাওয়েল জড়িয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। প্রায় ঘণ্টাখানিক পর জুভান ওয়াশরুম থেকে বের হয়। ভিজে স্নিগ্ধ শরীর তার, অগোছালো চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। পানির ফোঁটাগুলো তার গলা বেয়ে ক্রমশ নিচে গড়িয়ে পড়ছে। ফ্লোরে থাকা কালো রঙের কার্পেট একটু আধটু ভিজে গেছে তার শরীরের পানির ছিটের কারণে। জুভান চুল ছাড়তে ছাড়তে চোখ মেলে বিছানার দিকে তাকায়। এখনো ওই বিদেশি মেয়েটা ঘুমিয়ে আছে। জুভান রেগে গেল। কাজ শেষ হওয়া সত্ত্বেও এসব বাজারি মেয়েদের নিচের বিছানায় ঘুমিয়ে থাকা তার মোটেও পছন্দ না। জুভান রেগে এগিয়ে গিয়ে মেয়েটার গায়ে থেকে চট করে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিল। সাথে সাথে মেয়েটা এক লাফ দিয়ে উঠে বসে আবার ব্ল্যাঙ্কেটটা নিজের গায়ে আবার জড়িয়ে নেয়। খানিকটা ভরকে গিয়ে জুভানের দিকে অসহায় নজরে তাকালে জুভান সেসব তোয়াক্কা করে না, বরং সে আরও বেশি রেগে গিয়ে বলে, এতক্ষণ ধরে ঘুম থেকে ওঠোনি কেন? আমার বাড়ি তোমার কাছে ঘুমানোর জায়গা লাগছে? জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার নাও। মেয়েটা জুভানের এত রাগ দেখে একটু ভরকে গেল, তবুও নিচের আন্দাতি গলায় বলল, ওহ কাম অন জুভান বেবস, লেটস এনজয়। বলেই মেয়েটা থাই ক্লাসের দিকে ইশারা করলো। থাই ক্লাস থেকে দেখা যাচ্ছে এখন ভোরের রং ফুটতে দেরি আছে, কিন্তু জুভান সেদিকে তাকালো না। কারণ সে যেহেতু বলেছে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে মানে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এই নিয়ে তার কোনো অতিরিক্ত কথা সে মোটেও পছন্দ করবে না। জুভান তাই রেগে গেল। চোখ কঠিন করে মেয়েটার কাছে গিয়ে ওর চুলের মুঠি শক্ত করে ধরল। সঙ্গে সঙ্গে চুলের গুড়ির সব পাত্তা না দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি যখন বলেছি চলে যেতে তখন তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে না বলার? বল, কথা শোনাস আমাকে? এই ইজহার জুবান মির্জাকে জানিস না আমি তোর কি হাল করতে পারি? মেয়েটা ভয় পেয়ে গেল জুভানের এই রূপ দেখে। এইরকম কঠোর মানুষ সে এ জন্মে দুটো দেখেনি। কিন্তু যতটা ও জানতো জুভান একজন নরম মনের মানুষ। মিডিয়া আর নিউজ পেপারে এই ইজহার জুবান মির্জার উদারতার খুব প্রশংসা। তাহলে এই কোন লোককে দেখছে সে? জুভান আবার চুলের মুঠি ধরে জোরে টান দিলে মেয়েটা ব্যথায় কুকিয়ে ওঠে। বিদেশি ওই মেয়ে বারবার হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। জুভান একটু পর নিজেই মেয়েটার চুল ছেড়ে দিল। মেয়েটা ওর থেকে ছাড়া পেয়ে চটজলদি কাপড় গায়ে দিয়ে জুভানের বাড়ি থেকে বেরিয়ে যায়। জুভান মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সকল মিডিয়া গণমাধ্যম জানে আমি একজন হিরো যার মন খুব বিশাল, কিন্তু কেউ জানে না যে সত্যিকারের অর্থে আমি একজন ভিলেন। আর না তারা কখনো জানতে পারবে, কারণ এই মির্জা যা লুকোতে চায় তা প্রকাশ করার সাধ্য কারণ নেই। কারণ না বলেই বাম হাতের 2 আঙ্গুল দিয়ে নিজের কপাল কুঁচকাল জুভান। তারপর তারপর আমি আর আপনি একসাথে হাঁটবো নদীর তীর ধরে। বাতাসে আমার চুল আপনার মুখের উপর পড়তেই আপনি মুগ্ধ হয়ে তাকাবেন, আর আমি সেই ভয়ঙ্কর চাহনি উপেক্ষা করে আনমনে হাঁটতেই থাকবো। কখনোই থামবে না আমার এই পথ চলা, কারণ আপনার এই ভয়ঙ্কর চাহনি আর যাই হোক আমি সহ্য করতে পারবো না, কখনোই না, বুঝলেন গায়ক সাহেব? বলেই ঐশী খিলখিলিয়ে হেসে উঠল। হাসির প্রভাবে চঞ্চল হয়ে উঠল ঐশীর ওই 2 নয়ন। এই ঐশী, এই কি হয়েছে তোর? এই ঐশী। কারো হাঁক ডাক শুনে ঐশী পিটপিট করে চোখ খুলল। ঘুম ভাঙার সাথে সাথে ও দেখল ওর মুখের উপর ঝুঁকে আছেন ঐশীর মা কাঞ্চনা আক্তার।
মাকে এভাবে ডাকতে দেখে ঐশী চার পরনায় বিরক্ত হলো। ও নাক মুখ কুঁচকে বলল, ডাকলেন কেন? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। আমি শান্তিতে ঘুমোলে তোমার ভালো লাগে না, তাই না আমি? ঐশীর মা রাগে ড্রয়ারের দিকে এগিয়ে গেলেন। কাপড় কয়েকটা হাতে নিয়ে ভাঁজ করতে করতে বললেন, না, ভালো লাগে না আমার। ঘুমিয়ে এরকম ফিসফিস করে হাসলে সেটা দেখতে কারোরই দেখতে ভালো লাগে না। প্রতিদিন কি এমন স্বপ্ন দেখিস তুই যে এত হাসতে হয় তোকে? বলতো একবার। ঐশী উত্তর দিল না, কারণ ওর মনটাই খারাপ হয়ে গেছে। এতক্ষণ যা দেখছিল সব স্বপ্ন ছিল। ইস, বাস্তব হলে কি হতো তবে? কি খুশি হতো তখন ঐশী। ভাবতেই রোমাঞ্চকর লাগছে ওর কাছে। ঐশী মুখ গোমড়া করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ওর ফোনে 5টা কল, সব ওর সবচেয়ে কাছের বন্ধু জান্নাতের। ঐশী বিছানার উপর থেকে ফোন নিয়ে কল ঘোরালো। ওপাশ থেকে ফোন রিসিভ করলে ঐশী বলে, আজ হুট করে এত কল, কিছু কি হয়েছে? জান্নাত উচ্ছ্বসিত গলায় বলল, আরে দোস্ত, একটা খুশির খবর আছে, শুনবি? ঐশী ফুস করে এক নিঃশ্বাস ছেড়ে বলল, না বললেও তো তুই বলবি। আচ্ছা বাদ দে, শোন, একটা গানের রিয়েলিটি শো আছে। শুনছি সেই শোটায় জাজ হিসাবে নাকি জুভান মির্জাও থাকবে। তোর তো গানের গলা ভালো, যাবি ওই শোতে? ঐশী ঠোঁট কামড়ে বেশ কিছুক্ষণ ভাবল, অতপর বলল, বাবা রাজি হবে? তুই রাজি কিনা বল। তুই রাজি হলে আঙ্কেল এমনিতেই রাজি হয়ে যাবে। ঐশী বেশ খানিকটা ভেবে বলল। ঠিক আছে। জান্নাত শোয়ের ডিটেলস বলে ফোন রেখে দিল। ঐশী ফোনটা বিছানার উপর রেখে দিয়ে ভাবল, ও কি ঠিক কাজ করছে? এভাবে একটা শোতে পার্টিসিপেট করা কি ওর উচিত হচ্ছে? কিন্তু কে জানতো ঐশীর জীবন এই গানের রিয়েলিটি শোয়ের কারণে অন্যদিকে মোড় নেবে। এতটা বছর যার ভালোবাসা মনে লালন করেছিল, আজ তাকে আর একটা মডেলের সাথে খুব প্যাশনেটলি লিপকিস করতে দেখে বুকটা ছ্যাদ করে উঠল ঐশীর। শোতে এসেছিল ও, ভেবেছিল গানের তালে তালে এই জুভান মির্জার সম্পর্কে আরও জানতে পারবে, কিন্তু এত বেশি যে জেনে যাবে সেটা ঐশী কল্পনাও করেনি। জীবনের সেরা অভিজ্ঞতা ছিল এটা। হুট করে সেই চুম্বনরত মডেলটা ঐশীকে লক্ষ্য করে, সাথে সাথে এক ছিটকে সরে আসে জুভানের থেকে। হয়তো নিজের কেরিয়ারের ভয় পাচ্ছে, কখন কি লিক হয়ে যায় বলা তো যায় না। ঐশী ব্যাপারটা বুঝতে পেরে থতমত খেয়ে যায়। নিজের কাজে বাধা পড়ায় জুভান খুব বিরক্ত হয়। মুখ থেকে বিরক্তিসূচক শব্দ বের করে বলে, হোয়াটস রং? মেয়েটা আঙুল দিয়ে ঐশীর দিকে ইশারা করে। ঐশীতে বিব্রত বোধ করে। নিজেকে আড়াল করার চেষ্টা করতে গেলে জুভান তাচ্ছিল্যের হাসি দিয়ে এবার মেয়েটার কাছে চলে আসে। ঐশীর দিকে তাকিয়ে বলে, শি ইজ জাস্ট এ কন্টেস্ট্যান্ট, লেট মি ডু মাই ওয়ার্ক, ডোন্ট বদার মি। বলেই জুভান আবার মেয়েটার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়, যেন ঐশীর উপস্থিতি এই স্থানে খুব নগণ্য। ঐশী পুরো ব্যাপারটাই খুব কষ্ট পায়। কেন পায় সে নিজেও জানে না। নিজেকে খুব কষ্টে সামলে নিয়ে এই জায়গা ছেড়ে মেকআপ রুমে চলে এলো। টেবিল থেকে সাইড ব্যাগ নিয়ে বের হয়ে গেল মেকআপ রুম থেকে। চলোই যাক এই শো, করবে না ও এই শোতে পার্টিসিপেট। রাগে দুঃখে কান্না আসছে ওর, কিন্তু কেন আসছে জানে না। ঐশী জানে সেলিব্রিটিদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক। ও কোথাকার এক সাধারণ মেয়ে, ওর দ্বারা জুভান মির্জার মতো এত বড় সেলিব্রিটিকে নিয়ে এসব চিন্তা মানায় না, একদমই না। কিন্তু মনের উপর তো কারো হাত নেই। মন তো এক লাগামহীন পাখি, যখন তখন নিষিদ্ধ কারোর জন্য নিজের সুখ ডানা চাপটায়। তবে ঐশীর মনে এক সন্দেহ এসেছে। ও তো এতদিন জানতো জুভান মির্জার মধ্যে মেয়ের কোনো নেশা নেই, সম্পূর্ণ পিওর একটা ছেলে, সবার থেকে আলাদা। তাহলে আজ এটা কি ছিল? তাহলে মিডিয়াতে এই মির্জা সম্পর্কে যা বলা হয় সব মিথ্যা? সব? লাল হুট তোলা রিকশায় বসে এসব ভেবে অনবরত চোখের জল হাত দিয়ে মুছে যাচ্ছে ঐশী। রিকশাওয়ালা লোকটা বারবার আর চোখে তাকাচ্ছে ওর দিকে। হয়তো ভাবছে প্রত্যেক দিন একটা না একটা মেয়ে এই রিকশায় বসে কেঁদে কেটে জোয়ার ভাসায়। আজকালকার ছেলেপুলের যে কি আবেগ ভাবা যায় না। ঐশী বাড়িতে এসে দরজায় কলিং বেল বাজায়। তার মা কাঞ্চনা আক্তার রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে দরজা খুলে দেন। কিন্তু ঐশীকে এরকম বিধ্বস্ত হতে দেখে তিনি একটু ভড়কে যান। তবে সেটা বাইরে প্রকাশ না করে কাট কাট গলায় বললেন, কি হয়েছে তোর? এরকম পাগলের মতো বাসায় আসলি কেন? শো শেষ? মাত্রই তো গেলি। ঐশী এতগুলো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা নিচের রুমে চলে এসে
ঠাস করে দরজা বন্ধ করে দিল। সাইড ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার কোণ ঘেঁষে বসে পড়ল। দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নার ফোয়ারা বইয়ে দিল ও খুব ভালো করে বুঝতে পারছে এই মির্জা সাহেব একজন সেলিব্রিটি। তাকে মন প্রাণ দিয়ে চাইতে তো কোনো দোষ নেই। আজ জুভানকে এভাবে দেখে ঐশী সহ্য করতে পারেনি, একদমই সহ্য করতে পারে না সে জুভানকে অন্য কারোর সাথে। কিছু সময় পর ঐশীর ফোন বাজছে। ঐশী চোখ মুখ মুচিত করে কানে লাগালো। ওপাশ থেকে জান্নাত তড়িঘড়ি করে বলছে, ওই কুত্তা, কই তুই? পুরো স্পট জুড়ে তোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কই গিয়ে মরলি? ঐশী থেমে থেমে বলল, বাসায় চলে এসেছি আমি। মানে বাসায়? কেন? বারবার তোর কথা অ্যানাউন্স করা হচ্ছে আর তুই এখন বাসায়? আমি এই শো করব না, আর প্লিজ কারণ জিজ্ঞেস করবি না। মানে তুই ঠিক আছিস? করবি না মানে? হঠাৎ কি হলো তোর? আমি বলছি করব না মানে করব না, এত প্রশ্নের তো কিছু দেখছি না আমি। জান্নাত আরও কিছু বলতে যাবে তার আগেই ঐশী ফোন কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। কিছুই ভালো লাগছে না তার, সব কিছু দুর্বিষহ লাগছে। সব কিছু তছনছ করে দিতে মন চাইছে ওর, সব ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে। স্যার, আজকে কি কোনো মেয়ে পাঠাবো? অ্যাসিস্ট্যান্ট শাহাদাতের কথা শুনে ভ্রু কুচকাল জুভান। ল্যাপটপের থেকে মুখ তুলে দেওয়ালে রাখা নিচের বৃহৎ ফটো ফ্রেমের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, পরশু আমার জন্য প্লেনের টিকিট কেটে রাখো, ঢাকার বাড়িটায় যাব। শাহাদাত তৎক্ষণাৎ মোবাইলে ডাটা অন করে অন্য ফোন চেক করে নিল। না, পায়নি সে। শাহাদাত ফোনটা টেবিলে রেখে দিয়ে বলে, স্যার, আগামী 7 দিনের কোনো প্লেনের টিকিট নেই, ঈদের জন্য সব বুকড হয়ে গেছে। জুভান মুখ কুঁচকে ফেলল। একটাও টিকিট নেই? কেমন সিস্টেম এটা? সে বিরক্ত হয়ে বলল। ইটস আর্জেন্ট। শাহাদাত মাথা চুলকে বলল, স্যার, আই এম সরি, একটাও টিকিট খালি নেই, তবে আপনি বাসে যেতে পারেন। আজকাল ভালো বাস পাওয়া যায়, কোয়ালিটিও খুব ভালো। জুভান কোনো উপায় না পেয়ে বলল, ঠিক আছে, তবে খেয়াল রাখবে ভালো বাস কিন্তু। জি স্যার, অবশ্যই। সুভান অতিরিক্ত সময় ব্যয় না করে ফোন কেটে দিল। এই লোকটি আসলেই এক্সট্রা কথা বলে, তবে সব কাজের ব্যাপারে সিরিয়াস তো এখনো সুভানের সাথে টিকে আছে। সুভান আবার ল্যাপটপে মন দিল। কয়েকদিন পর একটা বড় গানের প্রজেক্ট আছে, তাই এখন মন সৌর কাজ করতে হবে। শাহাদাত নিজের কম্পিউটার দিয়ে লন্ডন এক্সপ্রেস বাসের একটা টিকিট কেটে ফেলল। আবার সেই বাসের ম্যানেজারের সাথেও কথা বলে নিল, যাতে তার স্যারের কোনো অসুবিধে না হয়। না হলে দেখা যাবে সব কিছু বেঠিক হয়ে স্যার মহাশয় তারই ঘাড় মোটকে দিল। অসম্ভব কিছু নয়। আন্টি, ঐশী কোথায়? রুমেই আছে। তোমাদের মধ্যে কিছু কি হয়েছে? ভালো মনেই তো গেল গানের শোতে, এরকম কান্না করতে করতে ফিরে এলো কেন জানি না। বলেই রেগে দাঁত কাটল জান্নাত। ঐশীর মা হেসে চায়ের কাপটা নিয়ে স্বামীর রুমে যেতে যেতে আবারও ফিরে তাকালেন। মৃদু হেসে বললেন, তোমাদের ব্যাপার তোমরাই জানো। রুমেই আছে, দেখো রুম থেকে বের করতে পারো কিনা। বলেই তিনি রুমে চলে গেলেন। জান্নাত ঐশীর মায়ের যাওয়ার পথপানে তাকিয়ে আবারও উষ্ণ নিঃশ্বাস ফেলল। এই ঐশী মেয়েটাকে এত বছরেও সে বুঝে উঠতে পারেনি। কখনো একদম শান্ত মাটির মতো, আবার কখনো রণমূর্তির রৌদ্রের ন্যায়। ভাবনার মধ্যে আবারও শোনা গেল এক দীর্ঘশ্বাসের শব্দ, সাথে শোনা গেল কতগুলো পদধ্বনির শব্দ। ঝটপট পায়ে এগিয়ে গেল ঐশীর রুমের দিকে। রুমে প্রবেশ করতেই বাথরুম থেকে পানির আওয়াজ কানে আসলো জান্নাতের। এই মেয়েটা কি এই আসরের সময় গোসল করেছে? জান্নাত এগিয়ে গিয়ে বিছানায় বসলো। ঐশীর ফোনটা নিয়ে নড়াচড়া করতে করতে বারবার বাথরুমের দিকে তাকাতে লাগলো। না, আজ একটা বোঝাপড়া করতে হবে। ঐশীর জন্যই তো শোয়ের পরিচালক খেপে গেছে ওর উপর, যা নয় তাই বলে বকেছে ওকে। একটু পর ঐশী টাওয়েল নিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। বিছানার উপর জান্নাতকে বসে থাকতে দেখে বিন্দুমাত্র বিচলিত হয় না ঐশী। পরোয়া না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মুখে ক্রিম দিল, হাত পায়েও দিল। অতপর শরীরে বডি মিস্ট দিয়ে ফেলল জান্নাতের দিকে। চুলে বিদেশিদের মতো টাওয়েল পেঁচিয়ে জান্নাতের পাশে এসে বসলো। জান্নাত এখনো বেটে চোখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী জোরে এক হাঁপ ছেড়ে দিয়ে বলল, আমি শোতে কমফোর্ট ফিল করছিলাম না, তাই চলে এসেছি, এছাড়া আর কিছুই না। জান্নাত কিছুক্ষণ ঠোঁট কামড়ে ওর দিকে খানিক তাকিয়ে ধুম করে এক কিল বসিয়ে দিল ঐশীর পিঠে। ঐশী একটু পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল। জান্নাত আরো গুটি কয়েক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কুত্তা, হারামি, শয়তান ছেড়ে
তোর জন্য ওই খাটাস বেটা আমারে যা নয় তাই বলেছে। আমি আনস্মার্ট, খ্যাত, এসব মিডিয়া শো আমার জন্য নয়, আর কত কি, সব তোর জন্য। আরে আজব তো, আমার জন্য তোকে মারতে যাবে কেন? আমি বলেছিলাম তুই আমার বেস্টি, তাই ফেসে গেছি ইয়ার। ঐশী জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল নীরব। জান্নাতের ঐশীর ওই শান্ত রূপ সহ্য হলো না, হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর, এত নীরব কেন? সত্যি করে বলতো, শুতে তোর সাথে আসলে কি হয়েছিল? কি হয়েছে বান্ধবী, বলতো। ঐশী আর যাই হোক জান্নাতের কাছে কিছুই লুকায় না। এখন তোর মনে হয় ওর বাসরাতের দিন যা যা হবে সবই এই অপদার্থকে বলবে, আর রাখতে পারল না। ঐশী পেটের মধ্যে গুছে রাখা কথাগুলো এক এক করে বলল জান্নাতকে। সব শুনে জান্নাত খুব বেশি আফসোস করলো না, সে খুব স্বাভাবিক গলায় বলল, এটাই স্বাভাবিক, এইসব নামি দামি লোকেরা বাহিরেই এক আর ভেতরে এক, এরা কখনোই মিডিয়াতে নিজের আসল সত্য প্রকাশ করে না। আর তুই এটা নিয়ে এত মন খারাপ করিস না তো। আমি তোরে আমার বিটিএস এর মোস্ট হ্যান্ডসাম ভিকে তুলে দিয়ে দিলাম, তুই এর নিয়ে সুখে থাক। তাও ওই ক্যারেক্টারলেস মির্জারে তুই ফুইলা যা। ঐশী চোখ টিপে তাকালো জান্নাতের দিকে। জান্নাত ঐশীর তাকানো দেখে আমতা আমতা করে বলল, আচ্ছা বাদ দে, ভিয়ের হাফ আমার হাফ তোর, পুরোটা দেওয়া যাবে না কিন্তু। ঐশী জান্নাতের কথা শুনে এক হাত ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। কি করবে ও? এই মির্জা ছাড়া ওর আর কারো কাছে মন বসে না, ওই সাদা চামড়ার ছেলেদের কাছেও না। মনটা বারবার সেই গায়ক মহাশয়ের কাছেই আহত হয়। কি করবে ও? আরে কেমন আছেন মিস্টার? দিনকাল কেমন যাচ্ছে আপনার? সব ঠিক আছে তো? আজ হুট করে নিজের মুঠোফোনে মন্ত্রী শাহিদুল হকের কল দেখে চোখ মুখ খানিক বিস্ময় খেলে গেল ঐশীর বাবা আশরাফুল হাবিবের। পেশায় তিনি একজন পুলিশ অফিসার, তবে আজ মন্ত্রীর কল করার ব্যাপারটা তার আন্দাজ করতে মোটেও কষ্ট হয়নি। তাই তিনিও ধারালো গলায় বললেন, হঠাৎ আমার ভালো মন্দ জানার আপনার এত ইচ্ছা হওয়ার কারণ জানতে পারি? শাহিদুল হক মুখের পানির লাল রঙা থুতু গাড়ির জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললেন। মেকি হাসি হেসে বললেন, কি আর করার, আজকাল আপনার এক এক কাজ আমাকে আপনার কথা স্মরণ করতে বাধ্য করে। আমার আর কি দোষ বলেন? আশরাফুল অতিমাত্রায় তেতে উঠলেন, তবে মুখে মধু রেখেই বললেন, এইসব কথা বাদ দিয়ে মোদ্দা কথায় আসেন। ঠিক বলেছেন, এসব ঘোরাফেরা কথা না বলাই ভালো। আপনার কাছে একটা মেমোরি আছে তাই না? ওটা আমার চাই যে। আসলে কি বলেন তো, আমার বিরুদ্ধে কারো কাছে কোনো প্রমাণ আছে, তাহলে আমি সেটা অক্ষত থাকতে দিই কিভাবে বলুন তো? দায়িত্ব আছে না একটা। আশরাফুল কঠিন গলায় বললেন, আপনি ভুল জায়গায় কল দিয়েছেন। আমি ওই মেমোরি কার্ড কখনোই আপনাকে দেব না, মরে গেলেও না। আরে আপনি তো আমাকে পথ দেখিয়ে দিয়েছেন মশাই, তা মেমোরি দিবেন না যেহেতু, তাহলে তো আপনার মরে যাওয়াই ভালো। আর আপনার একটা যুবতী মেয়েও আছে শুনেছি, ওকে একটু টেস্ট করা যাবে সেই সুবাদে, কি বলেন? শাহিদুল হকের কণ্ঠ কেমন হিংস্র শোনালো, আশরাফুল এতে একটু বিচলিত হলেন, তবুও অভয় গলায় বললেন, এসব ভয় অন্য জায়গায় দেখান, আমাকে না। তাহলে ওই কথাই রইল, কাল তো হবে না, তাই পরশু আমরা আসছি আপনার বাসায়। 10-12 জন হবে কিন্তু, খাতিরদারি যাতে ভালো হয়, না হলে কিন্তু গ্যাচাং, ঠিক আছে? আশরাফুল কিছু বলার আগেই ফোন কেটে গেল। এসব কথা শুনে তিনি যে ভয় পাননি তা কিন্তু না, বেশ গায়েই লেগেছে কথাগুলো। নিজের জন্য ভয় পান না তিনি, কিন্তু জোয়ান মেয়ে তার, এসব কুৎসিত মানুষদের কোনো ভরসা নেই। যদি তার পবিত্র মেয়ের গায়ে আঁচড় লেগে যায়। আতকে উঠলেন আশরাফুল। এসব ভাবতে ভাবতেই চায়ের কাপটা হাতে তুলে নেন তিনি, কিন্তু লক্ষ্য করেন চায়ের কাপটা মৃদু কাঁপছে। কিন্তু তার পরপরই উপলব্ধি করলেন চায়ের কাপ নয়, বরং তার দুহাত মৃদুমন্দ কাঁপছে। তিনি আবারও কাপটা টেবিলে রেখে দিলেন, কপাল দুহাত দিয়ে ধরে চিন্তায় মগ্ন হলেন। মেয়েকে তার শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, খুব দূরে, এসব অমানুষদের হাতের নাগালের বাইরে, আর সেটা খুবই শীঘ্রই। ব্যালকনিতে দাঁড়িয়ে জিম করছে জোভান, হাতের বাহুগুলো ফুলে উঠেছে জিম করার তালে তালে। বেশ কিছু সময় পর জোভান হাঁপিয়ে ওঠে, পোষ দিয়ে বোতলে থেকে পানি খেতে খেতে ডিফানে এসে বসে। ফর্সা মুখ ঘামে লাল রঙা হয়ে গিয়েছে। জোভান রেস্ট নিতে নিতে চোখ বুজে গা এলিয়ে দিল ডিফানে।
কিন্তু বন্ধ চোখে ভেসে উঠল সেই মেয়ের ছবি। মেয়েটা তাকে কারোর সাথে কিস করতে দেখে নিয়েছে। মেয়েটাকে দেখতে সহজ সরলই লেগেছে। মনে হয় না সেই কিসের ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিয়েছে। সুভান আরও কিছু সময় রেস্ট নিয়ে লাগেজ গুছাতে শুরু করলো। আজ আবার ঢাকার বাড়িতে যেতে হবে। বাবা তুমি এসব কি বলছো? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? ঢাকার কিছুই আমি চিনি না, কোনো আত্মীয় নেই, কোথায় থাকবো আমি? আশরাফুল হাবিব মেয়ের কথা শুনে কিছুটা কষ্ট পেলেন। আসলেই মেয়েকে এভাবে খোলা ময়দানে ছেড়ে দিতে তার একদমই মন চাইছে না, কিন্তু মেয়ের নিরাপত্তার জন্য এইটুকু আত্মত্যাগ তো করতেই হবে। আশরাফুল হাবিব তুলনামূলক জোরালো গলায় বললেন, দেখো ঐশী, আমি যা বলছি ভেবেচিন্তে বলছি, তাই তুমি আমার কথায় দ্বিতীয় কোনো কথা বলবে না। ঐশীর চোখে মুখে রাজ্যের বিস্ময়। কি বলছেন বাবা? মা দেখো না বাবা কি সব বলে। আমি ঢাকা যাব কেন হুট করে? কিছু বলো না তুমি। এভাবে শোনা আক্তার মুখ ঘুরিয়ে আঁচল দিয়ে চোখ মুছলেন। আবারও মেয়ের দিকে ফিরে বললেন, দেখ ঐশী, বাবা যা বলেছেন ভেবেই বলেছেন। বাবা নিশ্চয়ই তোমার মন্দ চাইবেন না, তাই যা বলছেন অমত করবে না তাতে। ঐশী আবারও কথা বলতে চাইলে আশরাফুল হাবিব কঠিন গলায় বললেন, মা, আমার কসম দিয়ে বলছি তুমি যাবে ঢাকাতে। ঐশী অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। এ কোন বাবাকে দেখছে সে? যে বাবা একটা মুহূর্তের জন্য তাকে নিজের থেকে আলাদা করেনি, আজ সেই বাবাই তাকে একা একা শহর থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। ঐশী চোখ মুছে বলল, ঠিক আছে যাবো আমি, তাও তোমরা খুশি থাকো। বলেই ঐশী চেয়ার থেকে উঠে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। অভিমানের পাহাড় জমেছে তার ছোট্ট মনে। নিজের বাবা মায়ের এই ব্যাপার তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এরকম কেন হচ্ছে? লন্ডন এক্সপ্রেস বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে ঐশী। আশরাফুল হাবিব মেয়ের মাথায় হাত বুলিয়ে নানা রকম আশ্বাস দিচ্ছেন। পারলে মেয়েকে নিচের বুকের ভেতর নিয়ে যান, তাও যদি এসব অমানুষের হাত থেকে মেয়েকে বাঁচানো যেত। ঐশী মন ভার করে সামনে তাকিয়ে আছে। এখনো পর্যন্ত একটাও কথা বলেনি সে, বলবেও না। কেন বলবে? কোনো বাবা কি এমন করে নিজের মেয়ের সাথে? আশরাফুল হাবিব মেয়ের মন বুঝতে পারলেন। পকেট থেকে নিজের ওয়ালেট বের করে ডেবিট কার্ড মেয়ের দিকে এগিয়ে বললেন, মামনি। ঐশী মুখ ভার করে ফিরে তাকালো নিজের বাবার দিকে। আশরাফুল নিজের কার্ডটা ঐশীর দিকে এগিয়ে বললেন, এই কার্ড আমার অনেক আগের, তোমার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলাম। এটা সেই টাকার কার্ড, কিন্তু মনে রেখো অকারণে এই টাকা খরচ করবে না। আজ থেকে তোমার অনেক কিছু সামলাতে হবে, তোমার জীবনের অনেক দেখা অদেখা বিষয়ের মোকাবেলা করতে হবে, নিজের সৎ উপায়ে টাকা রোজগার করতে হবে। কিন্তু যখন আর্থিকভাবে খুব বেশি ভেঙে পড়বে তখনই এই টাকাটা খরচ করো। ঐশী কিছুটা অবাক হয়ে কার্ডের দিকে তাকিয়ে আছে। এসব কথার মানে কি? ঐশী হাজার খানেক দ্বিধা নিয়ে কার্ডটা হাতে নিল। বাবার দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। যা হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু এইটুকু আন্দাজ করছে বাস এসে পড়েছে। ঐশী ভারী মন নিয়ে বাসের দিকে তাকালো। আশরাফুল হাবিবের মেয়ের গলায় একটা লকেট পরিয়ে দিলেন। ঐশী অবাক হয়ে গলায় হাত দিল। আশরাফুল লকেট পরিয়ে দিয়ে মেয়ের দিকে ফিরলেন, বললেন, এই লকেটে কিছু আছে। যেদিন তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, সেই দিন তুমি এই লকেট খুলবে, সেই দিনই তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে। কিন্তু খবরদার, তার আগে কিন্তু এই লকেট খুলবে না। ঐশীর মনে হয় আজ শুধু অবাক হওয়ার দিন। একটার পর একটা চমক পেয়েই যাচ্ছে ও, কিন্তু মুখ স্বাভাবিক রেখে বলল, ঠিক আছে। বাস ছেড়ে দিবে আর কিছু সময়ের মধ্যেই। আশরাফুল হাবিব মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, বাবার খুব মনে পড়বে তার রাজকন্যার কথা। ঐশীও অভ্যেসবশত বাবার চুল এলোমেলো করে দিয়ে বলল, আমারও খুব মনে পড়বে তোমাদের কথা। আশরাফুল হাবিব লক্ষ্য করলেন তিনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছেন, তাই সব বেঠিক হওয়ার আগেই ঐশীকে বাসে তুলে দিলেন। যত সময় বাস দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইলেন একে অপরের দিকে। ঐশীর মতো তার বাবারও চোখ ছলছল করছে, মন ভারী থেকে ভারী হচ্ছে। মনে হচ্ছে দিল ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে। মেয়ের অনিশ্চিত জীবনের কথা চিন্তা করে আশরাফুলের বুক ফেটে আসছে। এমনই তো হয় বাবারা, নিজের মৃত্যুর কথা পরোয়া না করে সারাটা জীবন সন্তানের কথা ভেবেই পার হয়ে যায়। কি অদ্ভুত না বাবারা? তাই তো হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। বাস চলমান। বিজ্ঞানের আপেক্ষিক সূত্র অনুসারে গাড়ির পাশের গাছ বাড়িগুলো উল্টো দিকে গতিশীল। ঐশী নিজের ব্যাগ নিয়ে নিজের সিটের দিকে এগিয়ে গেল। সিট পেয়েও গেল ও। ওর সিট পড়েছে একটা ছেলের পাশে।
ঐশী খুব একটা লক্ষ্য করলো না ছেলেটাকে। ব্যাগটা উপরের তাকে রেখে দিয়ে বসে পড়ল সিটে। বোতল থেকে পানি খেয়ে কানে হেডফোন গুজে গান শুনতে ব্যস্ত হয়ে গেল। রাত হয়ে গেছে। ঐশীর আবার ট্রাভেলে ঘুম পায় না। পাশের ছেলেটা কানে ইয়ারপড, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ দিয়ে সিটে গা এলিয়ে বসে আছে। ঐশী একটু অবাক হলো, এই ছেলের কি গরম লাগে না? হুট করে ঐশীর নাকে কিছু পুড়ে যাওয়ার গন্ধ এলো। বাসেও ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। কিছু কি পুড়ে গেল? ঐশী ঘাবড়ে গেল। ঐশী বাসের সামনে পিছনে ডানে বামে তাকালো, কিন্তু কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। পাশের ছেলেটা খুব আরামসে সিটে গা এলিয়ে বসে আছে, যেন যা হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ঐশী বিরক্ত হলো। কোনো উপায় না পেয়ে পাশের বসে ছেলেকে মৃদুস্বরে বলল। এক্সকিউজ মি। ছেলেটা কি শুনলো ওর কথা? ঐশীর এভাবে চেঁচে পড়ে ডাকতে কেমন যেন বাঁধছে, কিন্তু উপায় নেই। বাসের দায়িত্বহীন ড্রাইভারদের অবহেলার কথা আজকাল প্রতিনিয়ত খবরে দেখাচ্ছে। ঐশী আবারও মুখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালো। ফোন স্ক্রল করছে। ঐশী আবার নিজের উঠে দাঁড়ালো। বাসের ড্রাইভারের কাছে এসে দেখলো ড্রাইভার আর হেল্পার কিছু একটা কথা বলছে আর ড্রাইভ করছে। ঐশী ওদের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার কি কোনো কিছু পড়ার গন্ধ পাচ্ছেন? হেল্পার ঐশীর কথা শুনে আঙ্গুল উঁচিয়ে নিচের জোরালো গলায় বলল, জি, আমি তো সেই কখন থেকে পাচ্ছি। এই কাকু, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছেন না? আমার মনে হয় ইঞ্জিনে কিছু হয়েছে। ঐশী সব শুনে কঠিন চোখে ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভারটা দাঁত কেলিয়ে বলল, আসলে আমার নাক বন্ধ ছিল, তাই গন্ধ পাই নাই। দাঁড়ান, আমি দেখতাছি। ঐশী ভ্রুকুটি করে নিচের সিটে এসে বসে পার্ক করে বাস থেকে বেরিয়ে গেল। একটু পর বাসের হেল্পার বাসে উঠে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বাসের ইঞ্জিন পুড়ে গেছে, তাই বাস এখন আর গন্তব্যে পৌঁছাতে সক্ষম নয়। আমরা খুবই দুঃখিত। আপনারা সবাই নিজ নিজভাবে ঢাকায় ফিরে যান। এখন থেকে ঢাকা মাত্র 2 ঘন্টার রাস্তা। তবে একটা উপায় আছে, আমাদের ঢাকার বাসগুলো অন ডিউটি আছে। আপনারা চাইলে আমরা ময়মনসিংহ থেকে আরেকটা বাস আনাতে পারি, তবে অনেক সময় লাগবে। তত সময়ে অন্য গাড়ি দিয়া ঢাকা পৌঁছানো সম্ভব। আমরা আসলেই আমাদের সার্ভিস নিয়ে অত্যন্ত দুঃখিত। ঐশী ভ্রু উঁচু করে তাকালো। বাসের সবার চোখে মুখে বিরক্তি, কিন্তু ঐশীর চিন্তা, ও একা একটা মেয়ে এতদূর যাবে কি করে? ক্ষতি হলে? সুভান হেল্পারের কথা শুনে এয়ারপড খুলে মোবাইল থেকে চোখ তুলে তাকালো। ইঞ্জিন পুড়ে গেছে শুনে জুভানের চোয়াল শক্ত হয়ে গেল। এসব কিসের সার্ভিস? আগে থেকে দেখে রাখবে না? আজ ওই শাহাদাতের সাথে কড়া গলায় দুটো কথা না বললেই হচ্ছে না। সুভান নিজের ব্যাগ কাঁধে উঠিয়ে বাস থেকে নেমে গেল। এক এক করে বাসের বাকি সবাই নেমে গেল। ঐশী আর কোনো উপায় না পেয়ে নিজেও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাস থেকে। সুভান একটু দূরে হেঁটে যাচ্ছে। ঐশী আর কোনো উপায় না পেয়ে সাইড ব্যাগ শক্ত করে ধরে সুভানের পিছনে পিছনে হেঁটে এলো। সুভান ঐশীকে আসতে দেখে হাতন ফিরল। সেদিনের মেয়েটা ওর পিছু পিছু আসছে কেন? ভ্রু কুঞ্চিত করে বলল, Why are you following me? আপনি কি ঢাকা যাবেন? ঐশীর কথা শুনে সুভানের কুঞ্চিত ভ্রু আরও কুঞ্চিত হয়ে গেল। কেমন প্রশ্ন! একসাথে ঢাকার বাসে উঠেছে, তার মানেই ঢাকায় যাচ্ছে? সুভান কোমরে হাত ধরে বলল। Have you lost it? ঢাকার বাসে ছিলাম আমরা। ঐশী নিজের বোকামি বুঝতে পেরে জিভ কাটল। সুভানকে এখনো দেখেনি ঐশী। মাস্ক পরা, মাথায় আর্মিদের মতো ক্যাপ, সর্বোপরি চেনা মুশকিল। ঐশীকে চুপ থাকতে দেখে সুভান কোনো রিয়াক্ট করলো না। পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। ফোন রিসিভ হলে সুভান বলল, গাড়ি পাঠাও, আমি অ্যাড্রেস সেন্ড করছি। কুইক কুইক। সুভান দ্বিতীয় কথা না বলে ফোন কেটে দিল। ঐশী সুভানের দিকে অসহায় নজরে তাকালো। সুভান সেটা লক্ষ্য করে ফোনের দিকে তাকিয়েই বলল, কিছু বলা থাকলে বলো, নাহলে গেট লস্ট। ঐশী কিছুটা রাগ লাগলো। এমনভাবে কথা বলছে কেন এই লোক? এত ভাব কিসের? পরক্ষণে ঐশী ভাবলো, না, তাকে মাথা গরম করলে চলবে না। এই লোকটাই এখন শেষ ভরসা। ঐশী সুভানের থেকে দূরত্ব রেখে আরও একটু সরে গেল। ওর দিকে তাকিয়েই বলল, আমাকে লিফট দেবেন আপনার গাড়িতে? সুভান ফোনের দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে ফেলল। লিফট? সুভান ফোন অন রেখেই ঐশীর দিকে ফিরল, বলল, ভয় করে না? একটা অচেনা ছেলের কাছে লিফট চাইছো? ঐশী কথাটা শুনে ভেতরে ধক করে উঠল। আসলেই লিফট চাইছে, তাও একটা অজানা ছেলের কাছে? কেন? সে জানে না।
ঐশী নিজেকে সাহসী দেখাতে মাথা নেড়ে বলল। ভয় কেন পাবো? আপনি বাঘ না ভাল্লুক? সুভান কিছু সময় ঐশীর দিকে তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো, বলল। সেটা তোমরা মেয়েরাই ভালো জানো। ঐশী সুভানের কথা শুনে আক্রোশ নিয়ে বলল। কটা মেয়ের সাথে চলেছেন আপনি? সব মেয়ে এক না, যেমন আমি আপনাদের মতো ছেলেদের ভয় পাই না। সুভানের হাসি পেল ঐশীর কথা শুনে, কিন্তু হাসি ব্যাপারটা ওর ডিকশনারিতে নেই, তাই হাসি আটকে বলল। জাস্ট ফরগেট ইট। ঐশী পায়ের কাছে একটা কালো রঙের পাথর লাথি দিয়ে রাস্তার একটু দূরে সরিয়ে বলল। আপনি ভালো আছেন তাই সব ভেবেই লিফট চেয়েছি, তাহলে কি চাইতাম? সুভান অবাক হলো, ফোন থেকে চোখ তুলে ঐশীর দিকে তাকালো, চমক কণ্ঠে বলল। আমি ভালো? কে বলেছে তোমাকে? না হলে মাঝরাত পর্যন্ত একটা মেয়ে আপনার পাশে বসেছিল, চাইলে তো অনেক কিছু করতে পারতেন, যেমন হাতে টাচ করা, গায়ে এনিয়ে বেনিয়ে হাত লাগানো, কিন্তু আপনি তো ফিরেও তাকাননি, তাই বুঝেছি। আর এই বাসে তো একটাই মেয়েও নাই, মাত্র একটা ছোট্ট পিচ্ছি মেয়ে ছিল। যুবতী বলতে সে একাই ছিল, তাই আর কাউকে বিশ্বাস না করে আপাতত তাকেই করলো। মেয়েটা একটু বেশি কথা বলে। সে এই কথার প্রত্যুত্তর না করে আবারও ফোনে মশগুল হয়ে গেল। ঐশী সাইড ব্যাগ থেকে ফোন বের করে ওর বাবাকে কল দিল, কিন্তু বন্ধ দেখাচ্ছে। ঐশী প্রায় অনেকবার কল দিল, কিন্তু বারবার বন্ধ দেখাচ্ছে। ঐশী রাগে ফোনটা ঝট করে আবার ব্যাগে রেখে দিল, বুকে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বুলি আওড়ালো, বাবা খুব খারাপ খারাপ খারাপ। গাড়ি এসে গেছে ওদের। সুভান ছিল সিটের দরজা খুলে বসে গেল। ঐশী সুভানের দিকে তাকালো। সুভান ঐশীকে এখনো গাড়িতে উঠতে না দেখে বিরক্ত হয়ে বলল। হোয়াট? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? না গেলে বলো, আমি চলে যাচ্ছি। ঐশী চোখ নামিয়ে এদিক ওদিক তাকিয়ে আবারও সুভানের দিকে তাকালো, ভয় ভয় গলায় বলল। আপনি কি সামনে বসবেন একসাথে এভাবে পিছন সিটে? সুভান এক নিঃশ্বাস ফেলে পিছনের সিটের দরজা খুলে সামনের সিটে এসে বসে গেল। ঐশী ব্যাগ শক্ত হাতে আঁকড়ে ধরে ধীরে ধীরে পিছনের সিটে এসে বসলো। গাড়ি চলমান, গাড়ির ড্রাইভার এক নজরে সামনে তাকিয়ে ড্রাইভ করছে। সুভান ফোন স্ক্রল করছে। ঐশী ব্যাগে সেফটি জোন হিসেবে একটা লাল মরিচ গুঁড়ো এর স্প্রে এনেছিল, সেটা ব্যাগ থেকে বের করে নিজের হাতে লুকিয়ে আঁকড়ে ধরল। যতই হোক, একটা ছেলেকে বিশ্বাস করা উচিত না, তাই এই ব্যবস্থা। গাড়ি ঢাকার অনেকটাই কাছে চলে এসেছে। সুভানের মাস্ক পরাই গরম লাগছিল, তাই সে মাস্ক খুলে এসির তাপমাত্রা বাড়িয়ে দিল। ঐশী প্রথমে সুভানকে লক্ষ্য না করলেও এখন সামনে বসে থাকা এই চিরচেনা মির্জাকে দেখে চমকে যায়, কপাল ঘামতে থাকে। এই চরিত্রহীন মির্জার সাথে সে এতক্ষণ এতটা পথ পাড়ি দিয়েছে, আরও চিনলই না কিভাবে? ঐশী সুভানকে দেখে ভয় পেতে শুরু করে, কিছু ক্ষতি করবে না তো? ঐশী মরিচ স্প্রেটা আরো জোরে আঁকড়ে ধরে চিৎকার দিয়ে বলে, স্টপ দ্য কার, আই সে স্টপ দ্য কার রাইট নাও। সুভান অবাক চোখে পিছন ফিরল। ঐশী ভয়ে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। সুভান ভাবছে হঠাৎ করে কি হলো এই মেয়ের। সুভান অবাক চোখে পিছন ফিরল। ঐশী ভয়ে প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। সুভান ভাবছে হঠাৎ করে কি হলো এই মেয়ের। ঐশী সুভানকে এরূপ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে মরিচ স্প্রেটা সুভানের সামনে বের করে আবারও জোরালো গলায় বলল, কি হলো? গাড়ি থামাতে বললাম না, থামাচ্ছে না কেন? সুভান ঐশীর পাগলামি দেখে ফুস করে এক নিঃশ্বাস ফেল। ঐশী বারবার ঢোক গিলছে আর ভয়ার্ত চোখে সুভানের দিকে তাকিয়ে আছে। সুভান এতে কোনো ভাবান্তর না করে ভ্রু আঁকাবাঁকা করে ফট করে ঐশীর হাত থেকে মরিচ স্প্রেটা নিজের হাতে নিয়ে নিল। ঐশী হঠাৎ এমন ব্যবহার দেখে থমকে গেল। এখন কি হবে? ওর একমাত্র সম্বল তো ওই মির্জা হাতিয়ে নিল। ঐশী মুখে লালা দিয়ে গলা একটু ভিজিয়ে সিটের একটুখানি পিছিয়ে গেল। সুভান স্প্রের বোতল একটু নেড়ে চেড়ে আবারও ঐশীর দিকে তাকালো, ভ্রুকুটি করে বলল, লাল মরিচ শুধু, নাকি আর কোনো মরিচ আছে এতে? ঐশী নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, তাতে আপনার কি? এক্ষুনি গাড়ি থামান, আমি নেমে যাব। সুভান প্রত্যুত্তরে না করে স্প্রেটা নিচের কাঁধ ব্যাগে রেখে দিল। এসব দেখে ঐশীর মন চাইল এই মির্জাকে জাস্ট মেরে ফেলতে। কত সাহস! ওর স্পেশাল থেরাপিটা নিয়ে নিল। ঐশী মুখ ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু লাভ বিশেষ হলো না। ঐশী রাগ দমন করতে না পেরে আবারও বলল, আপনার কি কান নেই? কখন থেকে বলছি গাড়ি থামান, অথচ আপনি গাড়িই নিচ্ছেন না। আর আমার স্প্রে দিন দিন বলছি, আমি নেমে যাব। সুভান ফোন স্ক্রল করছিল। ঐশীর কথা শুনে ফোনটা আবারও নিচের পকেটে রেখে দিল।
ঐশীর দিকে ফিরে অতীব রাগী কণ্ঠে বলল, আর ইউ ম্যাড? এই মধ্যরাতে মাঝ রাস্তায় তুমি গাড়ি থেকে নেমে যাবে? চেনো কিছু? জানো এই শহর সম্বন্ধে? কোথা থেকে যে আসো এইসব ডাফারগুলো? ডিসগাস্টিং। বলেই জুফান বিরক্তি হেসে আবারও সামনে তাকালো। ঐশীর মনোভাব নিতান্তই তুচ্ছ করে আবারও ফোন স্ক্রল করতে মনোযোগ দিল। ঐশীর কথা এবার আগুন হলো, জ্বলন্ত লাভা ফুটল তার মগজে। সেই লাভার উত্তাপে এক অবিশ্বাস্য কাণ্ড করে বসল ও। অত্যাধিক ক্ষোভে চলন্ত গাড়ির দরজা খুলে নেমে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু জুফান সতর্ক হয়ে সাথে সাথে ঐশীর হাত ধরে হ্যাচকা টান দিয়ে আবারও সিটে বসিয়ে দিল। চট চলতি এক হাত দিয়ে তাড়াতাড়ি করে দরজা আটকে দিল। ইউ ম্যাড? বলে ঐশীর এমন অবিশ্বাস্য ব্যবহারে ক্ষিপ্ত হয়ে জুফান রেগে থাপ্পড় লাগাতে হাত অগ্রসর করতেই ঐশী চোখ খিচে বন্ধ করে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি যাব না আপনার সাথে, যা করার করে নিন। ঐশীর কান্নার শব্দ খুব অসহায় হয়ে ভেসে আসলো জুফানের কানে। জুফান থমকে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো ঐশীর দিকে। রাগ এখনো কমেনি, কিন্তু এই মেয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়ায় সেও হিতাহিত বিবেককে প্রশ্রয় না দিয়ে ড্রাইভারকে বলে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামানোর প্রায় সঙ্গে সঙ্গে ঐশী দরজা খুলে গাড়ি থেকে নেমে হাঁটা ধরে। আর একবারও পেছন ফিরে তাকায়নি সে। ভয়ে এখনো বুকের ভেতরটা তবলা বাজাচ্ছে, কপাল বেয়ে ঘাম চুইয়ে পড়ছে, মুখ লালাভ রং ধারণ করেছে, কিন্তু মনটা এখন শান্তি। ওই মির্জা থেকে তো নিজেকে বাঁচাতে পেরেছে ভেবেই জয়ের হাসি হাসল ঐশী। একটু পর পাশ দিয়ে জুফানের গাড়ি শো আওয়াজ করে সামনে এগিয়ে গেল। ঐশী সেদিকে তাকিয়ে আবারও চিপ ঠোঁট ভেজালো। বাঁচা গেছে। রাত কয়টা বেজে ঐশীর জানা নেই। একটা অতীব সত্যি বিষয় হলো অলস সব সময় তার শুধু একটাই চাওয়া, ইস আরও সহজ উপায় যদি কাজটা করা যেত। কিন্তু সে এটা জানে না, সেই তথাকথিত সহজ উপায় অবলম্বন করতে করতে সে নিজের ভাগ্যটাকে সংকুচিত করে ফেলে। তেমনটাই করেছে ঐশী। সহজ উপায় স্বরূপ নিজের হাতঘড়িটায় একবার চোখ বুলালো। 3:10 বাজে। ঐশী সময় দেখে এক ঢোক গিলল, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। গলা তবুও শুকনোই আছে। ঐশী চারপাশটায় একটু চোখ বোলালো। দুপাশে সারি সারি গাছ, অদূরে কয়েকটা মাটির ঘর দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ঝিঝি পোকার পরিচিত শব্দ কানে। নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর পরিবেশ, আর ঐশীও ভয় পাচ্ছে। ঐশী ভয়কে পাশ কাটিয়ে বিসমিল্লাহ বলে সাইড ব্যাগটা শক্ত করে ধরে হাঁট। 3টে ছেলে হেলে তুলে হাঁটছিল রাস্তা ধরে। আজ জুয়া খেলে নেশাটা ভালোই হয়েছে, মাথা চক্কর দিচ্ছে। কুচকুচে কালো রঙের ছেলে আকাশ দুলতে দুলতে বলল, মামা আইজও খেললাম আর গিললামও। এখন একটা মাইয়া পাইয়া গেলে তো রাইটটাই ফুরফুরে হয়ে যাইব, কি কস? সজীব নামের ছেলেটা কোনো উত্তর না দিয়ে মাতাল গলায় কান ধরল। মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি, বাহ কি জাওয়ানি। এমন জাবানিওয়ালা মেয়ে মিলে গেলে তো মামা আমি বড়লোক হইয়া যাইতাম। ভাবতেই শরীরে এখনই আনচান করতেছে। দুজন যখন এক পৃথিবীতে মত্ত, তখন হঠাৎ লিমন নামের ছেলেটা আঙ্গুল দিয়ে চাঁদের আবছা আলোয় ঐশীকে দেখিয়ে চমক গলায় বলল, মামা ওইটা একটা মাইয়া না, দেখ তো। সজীব পিটপিট করে তাকালো, হেলে দুলে বলল, দূর বেটা, এখন এত রাজ্যে এখানে মাল আইব কেমনে? মুখ দিয়ে বিষয়টাকে তাচ্ছিল্য করলেও আবারও সেদিকে তাকালো সজীব। কি হলো এটা? সে ঠিক দেখলো? একটা মেয়েই তো। হ মামা, মালি তো, ভালো করে যাইয়া দেখ। আকাশের কথায় সজীব আর লিমন একটু নড়ে চড়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তাকালো। না, একটা মেয়ে। তারা অবাক হলো, বিস্মিতও হলো। তারা একবারও কল্পনাও করেনি এত রাতে এই যুবতীর চাঁদ পেয়ে যাবে। এই আফা, আফা গো, ও আফা দাঁড়ান না একটু। ছেলে তিনটিকে দেখে থমকে গেল। ওই মাতাল ছেলেপুলে দেখে যা বোঝার বুঝে গেল ঐশী। পরিস্থিতি বেগতিক বুঝে আবারও সমানে তাকিয়ে জোরে হাঁটা দিল। আল্লাহ, আজই আর কত কিছু মোকাবেলা করতে হবে। একদিনে ঐশীর অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আফা ও আফা, আজ যাইবেন আমাকে লগে? টাকা দিমু, অনেক টাকা। বলেই ছেলেগুলো দৌড়ে ঐশীর পিছন পিছন আস্তে আস্তে লাগলো। ঐশী এবার দৌড় লাগালো। রাগে ভয়ে রীতিমতো কান্না করছে সে। স্পেশাল থেরাপিটাও নাই, ওই শয়তান মির্জাটা নিয়ে গেছে। এখন কি হবে? ঐশী প্রাণপণে দৌড়চ্ছে। ঐশীর চাওয়া একবার শেষ রক্ষা হোক, এইবার ঐশী নিজের সম্মান রাখতে সক্ষম হোক।
কিন্তু বিধাতা মনে হয় ঐশীর চাওয়া রক্ষা করতে ইচ্ছুক নন। তাই তো ওই মাতাল ছেলেগুলো ঐশীকে খুব জলদি ধরে ফেলল। সচিব এগিয়ে এসে চোখ বুজে ঐশীর শরীরের ঘ্রাণ নিল। সঙ্গে সঙ্গে ঘৃণায় ঐশীর শরীর রেডি করে উঠল। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো ও। ছেলেগুলো একে একে ঐশীর দিকে এগিয়ে আসতে লাগলো। ঐশী তাদের এগোতে দেখে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপছে আর বারবার বাঁচার জন্য ছটফট করছে। এই ধানি লঙ্গা মেয়েকে তোদের সাথে নিয়ে যা টাকা লাগে আমি তোদের দেবো। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে ছেলেগুলো ঐশীর থেকে মনোযোগ ছিন্ন করে পেছন ফিরল। আর ঐশী, সে তো সেই দুর্বিষহ বাক্য শুনে ভয়ে ক্ষয়। আজই কি তার জীবনের সময়সীমা শেষ? মজবুত ঐশী আজকের পরই কি দুর্বল হয়ে যাবে? যা না, নিয়ে যা ওকে। জুভান ভাবলেশীনভাবে কথাটা বলে ধীরে ধীরে ছেলেগুলোর দিকে এগুলো। ছেলেগুলো চোখ পিটপিট করে তাকালো জুভানের দিকে, সন্দেহ গলায় বলল, তুই এরে বাসাইতে আসোস না? জুভান জিন্সের পকেটে দুহাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। চারপাশটায় চোখ বুলিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, না। ছেলে তিনটে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঐশীর দিকে এগোলো। ঐশী ততক্ষণে চোখ মেলে জুভানের দিকে তাকিয়েছে। এই মির্জানা চলে গিয়েছেন, আবার আসলেন কখন? আর এখন এসব কথা শুনে ওর বিশ্বাস হচ্ছে না এই মির্জা এতটা খারাপ। ওকে ওই মাতাল ছেলেগুলোর হাতে এত সহজে তুলে দিচ্ছে। ঐশী কঠিন চোখে জুভানের দিকে তাকালো। জুভান ঐশীর চাহনি পাত্তা না দিয়ে শীষ বাজিয়ে আবার সামনে পা বাড়ালো। অদূরে গাড়ি দেখা যাচ্ছে ওর, সেদিকেই যাচ্ছে। ছেলেগুলো ঐশীর বিশ্রী হেসে ঐশীর শরীর থেকে ওড়না নিয়ে নিল। ঐশী থমকে উঠে চোখ বন্ধ করে আবারও ছটফট করতে লাগলো। এতে মনে হয় ওই মাতাল ছেলেপুলে খুব মজা পেল। বাঁকা হেসে এবার তারা ঐশীর জামায় হাত বাড়ালো। ঐশীর চোখের জল নাকের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজ কি ওর বাঁচার কোনো উপায় নেই? ঐশী দূরে তাকিয়ে দেখলো সুভান গাড়িতে উঠে যাচ্ছে। এবারও জোরে চিৎকার দিয়ে বলল, গায়ক সাহেব। সুভান ফিরে তাকালো ঐশীর দিকে। ছেলেগুলো ঐশীর চিৎকারে হাত গুটিয়ে নিয়ে সুভানের দিকে তাকালো। সুভান ভ্রু বাঁকা করে বলল, সব জারিজুরি শেষ? ঐশী অসহায় নজরে তাকালো সুভানের দিকে। সুভান হাসলো, দোনো হাত উঁচু করে আড়ামোড়া ভাঙল। সঙ্গে সঙ্গে ওর শরীর থেকে মর্মর শব্দ ভেসে এলো। সুভান গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঐশীর কাছে এসে দাঁড়ালো। ঐশীকে একটু লক্ষ্য করে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। তাচ্ছিল্য করে বলল, এত সময় জাস্ট ওড়না হাতিয়েছিস। শেম অন ইউ গাইস। ছেলেগুলো কাচুমাচু করে দাঁড়িয়ে রইল, যেন নিজেদের অক্ষমতায় নিজেরাই লজ্জিত। আর ঐশী, সে তো শুধু অবাক চোখে জুভানের দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরছে তার। এই গায়ক সাহেবকে এতটাও খারাপ ভাবেনি ও। জুভান সজীবের হাত থেকে ওড়নাটা ফট করে নিয়ে নিল। ওরা এতে বোকার মতো জুভানের দিকে তাকালো। জুভান বলল, মেয়েটার হাত ছাড় আর আমার দিকে তাকা। দেখ আমি কিভাবে 2 মিনিটে কাজ হাসিল করি, ওকে? ছেলেগুলো অবুঝ হয়ে মাথা নাড়ালো। জুভান এগিয়ে এসে ঐশীর গায়ে ওড়না জড়িয়ে দিয়ে সরে এলো। নাও আই উইল প্লে দ্য গেম। রেডি গাইজ? ছেলেগুলো যেন তুমুল উৎসাহ পেল। সম্মতি জানাতে হুড়হুড় করে মাথা নাড়ল ওরা। ঐশী এসব দেখে ভড়কে গেল। জলদি মাথা নেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ। সুভান শুনে বাঁকা হাসল। এগিয়ে এসে ঐশীর গায়ের ওড়না নিতে এলে হুট করে হাত ঘুরিয়ে সচিবের নাক বরাবর ঘুষি দিল। আচমকা আক্রমণে সচিব নাকে হাত দিয়ে খানিক পিছিয়ে গেল। এবার সুভান ধীরে ধীরে নিচে রাগি ডুবে এলো। আসলে সুভান ওর পায়ে লাথি দিয়ে রাস্তায় শুইয়ে দেয়। রাগে কাঁপতে কাঁপতে বলে, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, মেয়ে দেখলেই শয়তানি করতে মন চায়, তাই না? আজ তোদের সবগুলোর ওই মিশনটাই নষ্ট করে দেবো, কুত্তার বাচ্চা কথাকার। বলেই আবারও এলোপাথারি লাথি দিতে থাকে ওই মাতালদের। ঐশী একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা। ছেলেপুলে যখন মাটিতে কাতরাতে ব্যস্ত, তখন সুভান ঐশীর দিকে তাকিয়ে কটমট গলায় বলল, ঢাকা যেতে পারবে তো? ওকে, তাহলে চলো, আমি চলে যাচ্ছি। একে একে হেঁটে 6 কিলোমিটার পাড়ি দিও, যথেষ্ট পাগলের দল। বলেই সুভান হেঁটে গিয়ে গাড়িতে উঠে গেল। ঐশী যা ভয় পেয়েছে তাতে একা একা যাওয়ার সব শখ মিটে গেছে ওর। তাই চুপচাপ নিজের সাইড ব্যাগ আঁকড়ে ধরে গাড়ির কাছে এসে দাঁড়ালো। সুভান ঐশীকে দেখিয়ে কিছু বলল না। এক তাচ্ছিল্যের হাসি দিয়ে দরজা খুলে সামনের সিটে এসে বসল। ঐশী চুপচাপ পিছন সিটে বসে দরজা আটকে দিল। গাড়ি চলছে। সুভানের রাগ এখনো সপ্তমে চড়ে আছে। তাই তো এক হাত জানালায় রেখে বাইরে তাকিয়ে আছে। দৃষ্টি শূন্যে ভাসছে, চোখের নজর কঠিন।
ঐশী নিচের ওড়নার শেষাংশ ধরে মাথা নিচু করে বসে আছে। একটু পর ঐশী মনে হলো ওর স্মৃত অচর কঠিন। ঐশী নিচের ওড়নার শেষাংশ ধরে মাথা নিচু করে বসে আছে। একটু পর ঐশী মনে হলো ওর স্মৃত ওই মির্জার কাছে। একটু পর ঐশীর মনে হলো ওর স্মৃত ওই মির্জার কাছে। তাই ও মাথা তুলে সুভানের দিকে তাকিয়ে পড়ল। আমার স্প্রে? সুভান হিংস্র চোখে পেছন ফিরল। ঐশীর দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, আমার উপরে অ্যাপ্লাই করার জন্য? ঐশী এক ঢোক গিলল। আসলেই তো, যে ওকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছে তাকেই এখন ঠিকমতো ভরসা করতে পারছে না কেন? ঐশী কাছুমাছু গলায় বলল, আসলে আমি মানে আমি কোনো মেয়ের সম্মতি ছাড়া তাকে ছুঁয়ে অবধি দেখি না। আমি কখনো কাউকে নিজের কাজের কৈফিয়ত দিই না, কিন্তু আমার সামনে বসে থাকা এক মাথা মোটার জন্য বলতে বাধ্য হলাম, রিডিকিউলাস। ঐশী সব শুনে উত্তর দিল না। আবারও জানালার দিকে তাকিয়ে তারা গুনতে মগ্ন হয়ে গেল। জুভান এক উষ্ণ নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে মরিচ স্প্রেটা নিয়ে সেটা ঐশীর দিকে বাড়িয়ে পড়ল। নাও। ঐশী জানালার থেকে মুখ সরিয়ে ছট করে জুভানের হাত থেকে স্প্রেটা নিয়ে নিজের ব্যাগে রেখে দিল। জুভান অবিশ্বাস্য নয়নে ঐশী আবারও সামনে তাকালো। এই মেয়েটা কিসের তৈরি খোদা! এত অবিশ্বাস কোথা থেকে আমদানি হয়? ফজরের আজান দিচ্ছে। গাড়ি জুভানের বাড়ির সামনে এসে থামলো। জুভান গাড়ি থেকে নামতে নামতে ড্রাইভারকে বলল, চাচা, আপনি এই মেয়েকে সেফলি ওর বাসায় পৌঁছে দিয়েন। বলেই ঐশীর দিকে তাকালো। ঐশী ততক্ষণে ঘুমে কাহিল। জুভানের রাগ লাগলো। সারা রাত ওকে এত চিন্তায় ফেলে এখন নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে। জুভান গাড়ির সিট থেকে পানির বোতল নিয়ে এক অজালা পানি ছিটিয়ে দিল ঐশীর চোখে মুখে। ঐশী ঠান্ডা পানির স্পর্শ পেয়ে হুড়মুড় করে উঠে বসল। আদো আদো চোখে তাকালো সুভানের দিকে। সুভান হাত করে দেখতে দেখতে বলল, অ্যাড্রেস বলো তোমার, ড্রাইভার চাচা পৌঁছে দেবেন। ঐশী কি বলবে এখন? কোনো উত্তর যে নাই ওর কাছে। ঐশী কাচুমাচু গলায় বলল, আমার ঢাকায় কোনো ঠিকানা নেই। হোয়াট? সুভান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। বাতাসও সেই নিঃশ্বাসে মিশে গিয়ে উষ্ণ হলো। ঐশী বলল, সুভান ভ্রুকুটি করে তাকালো ঐশীর দিকে। পাগল এই মেয়ে, কি সব বলছে? সুভান বলল, এখনো মাত্র ভোর সকাল, এখন একা রাস্তায় বের হওয়া মুশকিল। আপাতত আমার বাসায় চলো, পরে না হয় দুপুরে চলে বাসাতে খুঁজতে বের হবো। ঐশী ভাবল ওর ভয় এখনো কাটেনি। সুভানের চরিত্রের ব্যাপারে এখনো ওর ঢের সন্দেহ। ঐশী মিনমিনিয়ে বলল, আসলে আমি একা। আপনি? সুভান ঐশীকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওকে ফাইন, গাড়ি থেকে বের হও, বের হও বলছি। শালা তোমাদের মতো মেয়েদের হেল্প করাটাই ভুল। একটা কথার 100টা মিনিং বের করো, দরকার নেই হেল্পের, বের হও গাড়ি থেকে। ঐশী চোখ সূক্ষ্ম করে তাকালো সুভানের দিকে। কি করবে ভেবে না পেয়ে সে অবাঞ্ছিত কাজকেই সায় দিল। গাড়ি থেকে বের হয়ে চুপচাপ সুভানের বিশাল বাড়ির দিকে এগিয়ে গেল। সুভান হতবাক হলো। এক দফা বিস্ময় নিয়ে তাকালো সেদিকে। সোজা কাজকে এভাবে বাকিয়ে করাটাই কি মেয়েদের কাজ? কই, আরও তো মেয়ে দেখেছে। ওরা তো এমন নয়, বরং সুভানের কাছে আশেপাশে পড়ে থাকার জন্য মরিয়া। সুভান মাথা নিচু করে কোটি কয় তো এমন নয়, বরং সুভানের কাছে আশেপাশে পড়ে থাকার জন্য মরিয়া। সুভান মাথা নিচু করে কোটি কয়েক লম্বা নিঃশ্বাস নিল। মাথা শীতল করার চেষ্টা করলো। সফল হতেই ড্রাইভারকে লাগেজ আনার কথা বলে বাড়ির ভিতর প্রবেশ করলো। হলরুমে সাইড ব্যাগ আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ঐশী। মনটা আকুপাকু করছে। ঠিক করলো তো? ছেলেটা সুবিধার না, আবার অবিশ্বাস করার মতোও না। উফ, মাথা ধরে যাচ্ছে। 6টা রুম আছে, তাই তুমি উপরে ডান পাশের একদম কর্নার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সুভানের কথা শুনে ঐশী মাথা নাড়ল। হঠাৎ কিছু মনে পড়ায় ঐশী বলে উঠল, আপনার রুম কোনটা? জোভান ক্যাব খুলতে খুলতে বলল, বাম পাশের একেবারে কর্নারে। তাই অযথা চিন্তা না করে রুমে যাও, খামোকে ঘরে দুর্গন্ধ ছড়িও না। ঐশী শুনে ভ্রু কুচকে ফেলল। মাথা ঘুরিয়ে সুভানের দিকে তাকালো। থমথমে গলায় বলল, দুর্গন্ধ বলতে? সুভান এগিয়ে এসে সোফায় আরামসে গা এলিয়ে দিল। পা দুটো মাটিতে ছড়িয়ে দিয়ে বলল, সারারা জার্নি করে তোমার শরীরে গন্ধ ধরেছে, আর সেই গন্ধে সম্পূর্ণ ঘর ম ম করছে। কেন নাকে আসছে না তোমার? ঐশীর তেজ লাগলো। অপমান, অপমান! ঐশী দাঁত কামড়ে ধরল। আকাশময় রাগ নিয়ে দাঁত চেপে বলল, আমার শরীরে দুর্গন্ধ? আপনি কি তাহলে? হ্যাঁ, আপনার শরীরের সুগন্ধে তো আর বেঁচে থাকা যাচ্ছে না। সুভান কৃত্রিম অবাক হয়ে বলল, আমার চুল থেকে মাথা অবধি পারফিউম দেওয়া, তোমার মতো গন্ধ নেই আমার শরীরে। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হতে যাও। ঐশী আর কথা বাড়ালো না।
এই লোকের সাথে কখনোই পেবে না সে, তাই অযথা চেষ্টা না করে পা বাড়ালো সিঁড়ির দিকে। হঠাৎ সুভান ডেকে উঠল। এই ঐশী সিঁড়ির হাতল ধরে পেছন ফিরে তাকালো। সুভান এক আঙ্গুল উঁচিয়ে বলল, শুধু আজ সকালটায় থাকতে দিয়েছি, দুপুর হলে বিদায় হবে, মনে থাকে জানো। ঐশী নিজের প্রবল আত্মসম্মানের জোরে পড়ল, দুপুর লাগবে না, আমি দুপুর হওয়ার আগেই চলে যাব। জোভান প্রত্যুত্তরে না করে সোফায় গা এলিয়ে চোখ বুজে নিল। ঐশী গট গট করে পা ফেলে জোভানের দেখানোর রুমে চলে গেল। আকাশ রঙের জামা গায়ে ঐশী বসে আছে বিছানায়। ভিজে চুল, ঈষৎ লাল নাক এবং কাপা ঠোঁট ওর। ফোন হাতে নিয়ে অনবরত কল দিয়ে যাচ্ছে ওর বাবাকে। মায়ের ফোনেও দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করছে না। ঐশীর অভিমান হলো, এই প্রথম নিজের পরিবারের উপর জোরদার অভিমান হলো ঐশীর। অভিমানের দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে ফোনটা বিছানায় দূরে ছুঁড়ে ফেলে দিল। মৃদু কাঁপছে ওর শরীর। ও কোন কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এই একটা দিন কেউ খোঁজ নেয়নি, একবারও না। এই তাদের মায়া, আদর। একটা জোয়ান মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর একবারও ফোন দিয়ে খোঁজও নেয়নি। কেমন পরিবার? ঐশীর কান্না পাচ্ছে। দুনিয়ার সব কিছু তুচ্ছ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। মন চাইছে ছুটে চলে যেতে নিজের পরিবারের কাছে, কিন্তু বাবার কসম, সেটা কি করে ও অগ্রাহ্য করবে? দরজায় ঠক ঠক আওয়াজ এলো। ঐশী চোখ মুখ মুছে নিয়ে দরজা খুলে দিল। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে মাথা নিচু করে সাধারণভাবে বলল, ম্যাম, স্যার নাস্তা খাওয়ার জন্য ডেকেছেন আপনাকে, কাইন্ডলি নিচে আসবেন। ঐশী মাথা নাড়ল। বিছানার উপর রাখা বন্ধ ফোনের দিকে বিধ্বস্ত চোখে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলের একটা চেয়ারে সুভান বসে আছে, হাতে আইফোনের লেটেস্ট ভার্সন। ফোনের স্ক্রিনে উপর আঙ্গুল বিরামহীন চলছে। ঐশী সেদিকে ভ্রুক্ষেপ না করে চুপচাপ একটা চেয়ারে এসে বসল। সার্ভেন্ট ওদের দুজনকে নাস্তা এগিয়ে দিল। ঐশী আনমনে পরোটা ছিঁড়ছে আর এমনি মুখে পুড়ে নিচ্ছে। ধ্যান ধারণা সব ওর পরিবারের কাছে পড়ে আছে। সুভান খেতে খেতে ঐশীর দিকে একবার লক্ষ্যের কাছে পড়ে আছে। সুভান খেতে খেতে ঐশীর দিকে একবার লক্ষ্য করল। ঐশী ঝাল ফ্রাই পরোটায় না লাগিয়েই এমনিই খাচ্ছে। সুভান একবার দেখে আবার নাস্তায় মনোযোগ দিল, কারণ তার এসবে কিছু যায় আসে না। হঠাৎ সার্ভেন্ট ঐশীকে ডাক দিল। ম্যাম, ম্যাম। ঐশী ধ্যান ভেঙে হুড়মুড়িয়ে তাকালো সার্ভেন্টের দিকে। সার্ভেন্ট নমনীয় গলায় বলল, ম্যাম, নাস্তা ভালো লাগেনি? ঐশী মাথা নাড়ল, বলল, না, ভালো হয়েছে। তাহলে আপনি আপনার প্লেটের ঝাল ফ্রাই নিচ্ছেন না কেন? এমনি পরোটা খেলে তো গ্যাস্ট্রিক হবে। ঐশী মুখ ভার করে মাথা নেড়ে ঝাল ফ্রাই দিয়ে পরোটা খেতে লাগলো। আবারও দেশের একজন স্বনামধন্য পুলিশ অফিসার আশরাফুল হাবিব সপরিবারে নিহত হয়েছেন। নাস্তা খাওয়ার মধ্যে হঠাৎ এমন অবিশ্বাস্য খবর শুনে ঐশী থমকে গেল। খাবার খাওয়ার মাঝপথে হাত আটকে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল। জলদি বাসি হাত নিয়ে টিভির সামনে এসে দাঁড়ালো। পাগলের মতো রিমোট হাতে নিয়ে সাউন্ড একেবারে হাই করে দিল। রিপোর্টার বলছে, আশরাফুল হাবিব একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। দেশে বিদেশে তার কাজ প্রশংসাযোগ্য। এই বিশিষ্ট পুলিশ কাল রাতে নিজ গৃহে আগুনে পুড়ে সপরিবারে নিহত হয়েছেন। জানা গেছে। ঐশী কি ভুল শুনছে? আর শোনার ক্ষমতা হলো না ঐশীর। সেখানেই মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ বুঝতে বুঝতে একটাই কামনা ছিল তার, এই নিষ্ঠুর খবরটা মিথ্যে হোক, তার রাজা বাবা আবারও তাকে প্রিন্সেস ডাকুক, শুধু একবার মা তাকে বলে ডাক। জুভান নাস্তা করায় মগ্ন ছিল। আর্ত চিৎকারে কানে ভেসে আসতেই জুভান তাৎক্ষণিক ঐশীর দিকে তাকায়। ঐশীকে মাটিতে পড়ে থাকতে দেখে সে কিছুটা ভড়কে যায়। চট জলদি চেয়ার থেকে উঠে ঐশীর পাশে হাঁটু গেড়ে বসে। ঐশীর দুনো গাল হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল কণ্ঠে ডাকে, ওই ঐশী, ঐশী, কি হলো ঐশী? ঐশী নিরুত্তর, দুনো চোখ বুজে রাখে। চোখের নিচে বেয়ে একটা লম্বা দাগ এসে থুতনিতে ঠেকেছে। অতিরিক্ত অস্ত্র ব্যয় করার ফলস্বরূপ সুভান ঐশীর অবস্থা বেগতিক দেখে চট জলদি সার্ভেন্টকে পানি আনতে বলে। আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর মুখ সম্পূর্ণ ঝলসে গেছে, তাই তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্তস্বরূপ ডিএনএ টেস্ট করিয়েছে। সেই টেস্ট থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে এই দুটি দেহ আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর। বিস্তারিত জানতে জুবান ভ্রু কুঞ্চিত করে বৃহদাকার টিভির দিকে তাকিয়ে আছে। আবারও আগুনে পুড়ে যাওয়ার খবর। একটা মানুষ কিভাবে যে এত অসচেতন হয়, একটু খেয়াল রাখলেও তো আর এভাবে পরিবার সহ পড়তে হতো না।
জুভান এক নিঃশ্বাস ফেলল, ভারী নিঃশ্বাস। সেই নিঃশ্বাসে মিশে আছে কত শত আফসোস, হাজারো অপ্রাপ্তি। সার্ভেন্ট জগে করে পানি আনলে জুভান তড়িঘড়ি করে সেই পানি ছিটিয়ে দেয় ঐশীর চোখে মুখে। তবে ঐশী অনুভূতিহীন। জুভান বিরক্ত হয়, জ্ঞান হারানোর আর সময় পেল না। জুভান আবারও পানি ছিটিয়ে দেয়, এবারও ঐশী জাগে না। জুভান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। জুভানের এতে একটু অস্বস্তি হয়, তবে কোনো উপায় যে নেই। ঐশীর হাত মাটির দিকে অনুভূতিহীন ঝুলে আছে। জুভান একবার ঐশীর দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। হন্ততন্ত হয়ে ঐশীকে গাড়িতে তুলে ড্রাইভারকে হসপিটালের উদ্দেশ্যে যেতে বলল। ঐশীর হাতে স্যালাইন লাগানো, অনুভূতিহীন বেডের এক অংশ জুড়ে শুয়ে আছে। চোখগুলো থেকে মাঝে মধ্যে টিপটিপ পানি গড়িয়ে পড়ছে, গাল থেকে বালিশ। অজ্ঞান অবস্থায় কি কাঁদছে মেয়েটা? এত কষ্ট কিসের এই ছোট্ট মেয়ের? কি নেই ওর কাছে? একটা পরিবার আছে, জীবনের সবটুকু সময় আগলে রাখার জন্যে একজন বাবা আছেন। তাহলে কিসের কষ্ট, কিসের অপ্রাপ্তি? জুভান সোফায় বসে ফোন হাতে নিচ্ছে। ঐশীর চোখের ভিজে পাপড়ি হালকা যেন নড়ে উঠল। তবে কি ঐশীর জ্ঞান ফিরছে? ঐশী দীর্ঘ সময় বুঝে রাখা চোখ দুটো একটু একটু করে মেলছে। একটা সময় ঐশী সম্পূর্ণ চোখ মেলে তাকালো। ক্লান্ত দু চোখ যেন হাজারো কথা বলছে। চোখের নিচটাই লম্বাটে দাগ যেন চিৎকার করে বলছে, শুনছো পৃথিবী, আমি একেবারে অসহায় হয়ে গেছি। এই নিষ্ঠুর মৃত্যু আমার বাবাকে কেড়ে নিয়েছে, সারাদিন বকে যাওয়া মাটাকেও কেড়ে নিয়েছে। শুনছো মৃত্যু, তুমি সফল হয়েছ। একটা সন্তানের আর্তনাদ শোনার ইচ্ছে তোমার পূর্ণ হলো। এবার খুশি তো তুমি? ঐশী অনুভূতিহীনভাবে তাকিয়ে আছে মাথার উপর ঝুঁকে থাকা ফ্যানটার উপর। হাতের রগে বহমান চঞ্চল লাল নীল ব্যথাটা যেন তুচ্ছ কোর কাছে। জুভান ঐশীর জ্ঞান ফিরতে দেখে সোফা থেকে উঠে ঐশীর কাছে চেয়ার টেনে বসল। ঐশীর দিকে তাকিয়ে দু চারটে বড় কথা শোনাতে গেলে দু চোখে অশ্রুর ফোঁটা দেখে দমে গেল। এক ঢোক গিলে নিচে ডাককে সামলানোর চেষ্টা করে ঐশীর দিকে তাকালো। নরম কণ্ঠে নাম নিল, ঐশী। ঐশী ঘাড় ঘুরিয়ে সুভানের দিকে তাকালো। শুষ্ক ঠোঁট দুটো নাড়িয়ে বলল, দুপুর হয়ে গেছে, আমি চলে যাব। আমার আর কষ্ট করতে হবে না আপনার। সুভান ঠোঁট মেলে মলিন হাসল। ফোনটা অন করে একবার চোখ বুলিয়ে আবারও ঐশীর দিকে তাকালো। বলল, 11টা বাজে, 2টো বাজেনি, তাই এখনো দুপুর হয়নি, চিন্তা নেই। ঐশী উত্তর দিল না, কোনো অনুভূতিও প্রকাশ করল না, বরং চুপচাপ ঘাড় ঘুরিয়ে আবারও ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকালো। ওর জনম দক্ষিণী চোখ জোড়ায় এই সাদা রঙের ধুলোবালি জমা ফ্যানটাই যেন পৃথিবীর নবম আশ্চর্য। জুভান এক উষ্ণ নিঃশ্বাস ফেলল। পেটের মধ্যে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো দলা বেঁধে বলল, কি হয়েছিল তোমার? অজ্ঞান হলে কেন? ভয় পেয়েছো কিছু দেখে? আমাকে বলো কি হয়েছে। ঐশীর দুচোখ জোরালোভাবে বন্ধ করলো। সঙ্গে সঙ্গে দুচোখের কর্নার থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা মুক্ত অশ্রু। বাবা মারা গেছে। যা হয়ে গেল, এক দফা বিস্ময় নিয়ে বলল। মানে কিভাবে, কখন? ঐশী দুচোখ বুঝে কয়েকটা লম্বা নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের উষ্ণতায় গলায় জ্বালা ধরল। তপ্ত হলো দুচোখ। ঐশী শীতল গলায় বলল, আগুনে পুড়ে। জুভান এবার স্তব্ধ হয়ে গেল। সূক্ষ্ম মস্তিষ্কে বলে উঠল, টিভিতে দেখানো সেই পরিবার কি? সুভান ভ্রুকুটি করে প্রশ্ন করল। আজ একটু আগে টিভিতে। ঐশী কথার পিঠে হ্যাঁ বোধক মাথা নাড়ল। সুভান সব শুনে এক দীর্ঘশ্বাস ফেলল। কাউকে কোনোদিন সান্ত্বনা দেয়নি ও, কিন্তু আজ মনে হলো এই মেয়েকে সামলানোর জন্যে সান্ত্বনা দেওয়াটা খুব জরুরি। কিন্তু সে তো পারে না। তবে কি তার সান্ত্বনা দেওয়াটা শিখে নেওয়া উচিত ছিল? সুভান ব্যর্থতার নিঃশ্বাস নিল। মিস্টার মির্জা। ডাক্তারের কণ্ঠ শুনে সুভান ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। সুভান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাক্তারকে ভেতরে আসতে বলল। বয়স্ক ডাক্তার গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করলেন। ডাক্তার ঐশীকে পর্যবেক্ষণ করে সুভানের দিকে তাকালেন। বললেন, মিস্টার মির্জা, রোগীর জ্ঞান ফিরেছে, মানে এখন উনি বিপদমুক্ত। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খুব বেশি মানসিক চাপের কারণেই তিনি জ্ঞান হারিয়েছেন। তাই নেক্সট টাইম যাতে কোনোরূপ প্রেশার ওনার উপরে না পড়ে। আর আমি এখন কতকটা ওষুধের প্রেসক্রাইব করে দিচ্ছি, মেডিসিনগুলো ঠিকমতো যাতে নেওয়া হয়। সুভান মাথা নাড়ল। বিকেল হয়ে গেছে। সুভান হাসপাতালের ফার্মেসিতে এসেছিল ঔষধ নিতে। হুট করে একজন নার্স হন্ততন্ত হয়ে জুভানের কাছে আসলো। সুভান নার্সের দিকে ভ্রু কুচকে তাকাতেই নার্স হাঁপাতে হাঁপাতে বলল, আপনার রোগী সুইসাইড করেছে।
বাক্যটা বাতাসে মিশে সুভানের কানে যেতেই সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ঐশী ডেস্কের উপর রেখে এক দৌড়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। 2 তলায় আসতেই একজন মেয়ে ওকে দেখে চটজলদি এসে ঘিরে ধরল। সুভান বিরক্ত হলো, রাগে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা চমক গলায় বলল, ও মাই গড, জুভান আপনি এই হসপিটালে? আমি কি সত্য দেখতেছি? আর ইউ হিয়ার? সুভান ভ্রু কুচকে মেয়েটার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আধুনিকতা মেয়েটা সুভানের সাথে পথ আগলে দাঁড়ায়। সুভানের রাগ লাগে। আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ও। সুভান শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলল, ক্যান আই গো? আই এম বিজি নাও। মেয়েটা কি শুনলো ওর কথা? লাফাতে লাফাতে নিচের ব্যয়বহুল ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে সুভানের দিকে এগিয়ে দিয়ে বলল, প্লিজ ওয়ান অটোগ্রাফ, প্লিজ জাস্ট ওয়ান অটোগ্রাফ প্লিজ। সুভান মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবারও ফর্সা হাত ধরে রাখা নোটবুকটার দিকে তাকালো। বাঁকা হেসে নোটবুকটা হাতে নিয়ে বাম হাত দিয়ে কলম ধরল। কলমের খসখস আওয়াজ তুলে লিখল কিছু একটা। শেষ হতে নোটবুকটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার জোর করেই পাশ কাটিয়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। অনিন্দিতা নামক মেয়েটা সুভানের যাওয়ার দিকে তাকিয়ে বলে, হাই। এক নিঃশ্বাস ছাড়ল। নোটবুকটা কিছুক্ষণ বুকে চেপে ধরে আবার চোখের সামনে ধরল। এক সমুদ্র আবেগ নিয়ে নোটবুকটা খুলে দেখল, গুটি গুটি অক্ষরে লেখা সামনে। কমন সেন্স ব্যক্তিভেদে পরিবর্তন হয়। কালো সাধারণ মেয়ের মধ্যে সেই গুণ অনেক সময় জ্বলজ্বল করতে থাকে। আবার অনেক সাদা চামড়ার আধুনিক এই গুণগুলো খুবই দুর্লভ পাওয়া যায়। আফসোস, সেটা কেউ বুঝতে পারে না। মেয়েটা লেখাটা পড়ে ভ্রু কুচকে ফেলল। বাক্যটা যে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু আগে আবেগের জোয়ারে ভেসে যাওয়া মেয়েটার চোখ মুখ রাগে তেজস্বী হয়ে আছে। বুক ভরা নিঃসৃত হতে লাগলো এক সমুদ্র আক্ষেপ। আসলেই তো আফসোস। সুভান জলদি ঐশীর কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ঐশীকে দুজন নার্স ধরে রেখেছে। আরো বারবার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলার অদম্য ইচ্ছে যেন বাম হাত থেকে রক্তের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে হসপিটালের সাদা রঙের মাটিতে। ঐশীর জামায় ছোট ছোট রক্তের দাগ। ঐশী পাগলের মতো বিলাপ করছে। আমি এই তোমরা ধরে রেখেছো কেন আমায়? হ্যাঁ ছাড়ো বলছি, বাবা কষ্ট পাচ্ছে তো, মাও তো কষ্ট পাচ্ছে। তাদের মেয়ে তাদের কাছে নেই না, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ছাড়ো বলছি, ছাড়ো আমায়, ছাড়ো। জুভান ঐশীর কান্না শুনে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো ঐশীর কাছে। ঐশী জুভানকে দেখেও শার্টের কলার আঁকড়ে ধরলো শক্ত করে। জুভান একবার ঐশীর কলার ধরা হাতের দিকে তাকিয়ে আবার ঐশীর দিকে তাকালো। ঐশী প্রবল জেদ দেখিয়ে বলে উঠলো, ওরা কেন ছেড়ে দিচ্ছে না আমায়? আমি বলেছি একবার আমি মারা যেতে চাই। হ্যাঁ আমার বাবা একা আছে না, খুঁজবে তো আমায়, খুঁজবে না বলুন? জুভান ঐশীর চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও ঐশী, শান্ত হও। ওকে, রিল্যাক্স। শরীর দুর্বল থাকায় একসময় ঐশী জুভানের কাঁধে লুটিয়ে পড়ল। আবারও জ্ঞান হারিয়েছে ও। ঐশীর মুখ জুভানের কাঁধে স্পর্শ করায় জুভান একটু অস্বস্তি বোধ করল। জোরে একটা হাঁপ ছেড়ে দিয়ে নার্সের দিকে তাকালো। দুজন ঐশীকে ধরে এনে বেডে শুইয়ে দিল। জুভান এগিয়ে গিয়ে ঐশীর পাশে চেয়ার টেনে বসল। চোখ গেল বাম হাতের কাটার জায়গাটার দিকে। খুব ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে রগ। জুভান লম্বা এক নিঃশ্বাস নিয়ে নিজেকে শুধু হাতের রক্ত পরিষ্কার করে ডাক্তারকে বলল। একটু পর ডাক্তার এসে ঐশীকে পর্যবেক্ষণ করে ব্যান্ডেজ করে দিলেন। জুভানের দিকে তাকিয়ে বলল, মিস্টার মির্জা, রোগী আপনার কে হয়? জুভান আঙ্গুল দিয়ে কপাল চুলকালো। কপালে ভাঁজ রেখে বলল, কেউ না। ডাক্তার সামান্য হেসে বললেন, আপনি এত বড় একজন সেলিব্রিটি, তাই অপরিচিত কাউকে হেল্প করা কেমন যেন অদ্ভুত শুনলো। জুভান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, রাস্তায় দেখা হয়েছিল, হেল্প দরকার ছিল, তাই হেল্প করেছে, বেশি কিছুই না। ওকে, তাহলে এই হেল্পটা আরও কিছুদিন বজায় রাখেন, কারণ রোগী এখন মেন্টালি খুব ডিপ্রেশনে আছেন। আজ এত গার্ডের ভিতরে সুইসাইড করতে পেরেছেন, আজ একটুর জন্য রক কাটেনি ওনার, তবে তার মানে হার লাইফ ইজ ইন ডেঞ্জার। আবার তিনি সুইসাইড অ্যাটেম্প করতে পারেন, তাই একটু চোখে চোখে রাখবেন। জুভান মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। ডাক্তার চলে গেলে জুভান আবারও ঐশীর পাশে চেয়ার টেনে বসল। আশপাশটায় তাকিয়ে আবারও ঐশীর দিকে চোখ ফেরালো। একদিনেই মেয়েটা কেমন মিইয়ে গেছে। জুভান ভাবল অতীতের নানা জল্পনা কল্পনার কথা, কিন্তু এই ভাবার কি শেষ আছে? ঐশীর রিলিজ ডেট আজ, প্রায়
ঐশীর মাথা থেকে সুইসাইডের ভূত নামলেও কেমন যেন গম্ভীর হয়ে গেছে মুখখানা। চঞ্চল ঠোঁটে হাসি নেই, প্রগাঢ় অনুভূতি নেই, বেঁচে থেকেও কেমন যেন নির্জীব হয়ে গেছে মেয়েটা। জুবান ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসলো। নির্জীব হয়ে গেছে মেয়েটা। জুবান ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলমান, দুপাশে শহরের কৃত্রিমতা নজর কাটছে। ঐশী জানালার দিকে তাকিয়ে আছে আনমনে। চোখজোড়া ভেঙে কান্না আসছে। আজই ফিরে যাবে ও নিজের বাড়িতে। আসলে কি হয়েছিল জানার এখন প্রবল ইচ্ছা তার মনে। সুভান গাড়ি চালাতে চালাতে আরও একবার ঐশীর দিকে তাকালো। হঠাৎ ঐশী মুখ ঘুরিয়ে সুভানের দিকে তাকিয়ে বলল, আমি তো প্রায় 2 দিন আপনার কাছে ছিলাম, এত অনুগ্রহ করার জন্য কৃতজ্ঞ আমি। এখন আমাকে রাস্তায় নামিয়ে দিন, বিকেল হয়ে গেছে, বাসা খুঁজে নিতে পারবো আমি, আপনার আর কষ্ট করতে হবে না। সুভান ডান হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকালো, অতঃপর বলল, 2 দিন হয়নি এখনো, 1.5 দিন হয়েছে। আমার শর্ত মানোনি তুমি। ঐশী মুখ ভার করলো, চোখ বেটে নিয়ে আবারও জানালার দিকে তাকালো, বলল, সরি, আমি নিজের মাঝে ছিলাম না, তাই শর্তের কথা মাথায় ছিল না। সুভান বাঁকা হাসলো, ভ্রু আঁকাবাঁকা করে ঐশীর দিকে তাকালো, বলল, যেহেতু শর্ত মানোইনি সেজন্য শাস্তি তো প্রাপ্য তোমার, কি বলো? ঐশী চমকে তাকালো সুভানের দিকে। সুভান বাঁকা হেসে ড্রাইভ করছে। ঐশী ভাবল, কি শাস্তি দিবে এই মির্জা। সময়ের কাটা 6টা ছুঁই ছুঁই। সন্ধ্যার প্রহর আঁকড়ে ধরেছে এই বিশাল আকাশটাকে। আবছা নীল আকাশটা নিংড়ে বেরিয়ে আসছে ছুড়ে ছুড়ে বৃষ্টির ফোঁটা। মাটিতে সেই ফোঁটাগুলো ঝরে পড়তেই অদ্ভুত সুর বেজে উঠছে, টিপ 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 টিপ। ঐশীর সূক্ষ্ম মস্তিষ্ক এই দৃশ্য দেখে ভাবছে, প্রকৃতি এত সুন্দর কেন? এই যে এসব দেখে ঐশীর মনের কালো মেঘগুলো সরে সেখানে জায়গা করে নিল রঙিন প্রজাপতি। একটা দুটো অথবা অসংখ্য। আফসোস, ঐশী কেন এই নীলাভ প্রকৃতি হলো না? তাহলে সেও হতো তার মতো আমরণ অমায়িক। দীর্ঘক্ষণ জ্যামে আটকা আছে ওরা। ঐশীর ধ্যান ভাঙল জানালার পাশ থেকে ভেসে আসা এক ভিক্ষুকের কণ্ঠ শুনে। একজন অর্ধ অন্ধ বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন জানালার পাশে। তার হাতে একটা দড়ি, সেই দড়ি বেঁধে রেখেছে একটা ভাঙা চিরুন বৃদ্ধ পাগল মহিলা। ঐশী ওনাদের দেখে ভারী অবাক হলো। ভিজে জানালা খুলে দিয়ে ওদের দিকে এক দফা বিস্ময় নিয়ে তাকালো। বৃদ্ধ লোক বললেন, মা, একটা পয়সা দিবেন? হেতির ঔষধ কিনতে হইব, দেন না মা। আল্লাহ আপনারে রাজরানী করে রাখবো, দেন একটা পয়সা। ঐশীর চোখ ভরে উঠল বৃদ্ধ লোকের মুখের মা ডাক শুনে। মনে পড়ল বাবা মায়ের সাথে কাটানো শত সহস্র স্মৃতির কথা। ও বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে বলে উঠল, ইনি আপনার কে হয় দাদু? বৃদ্ধ লোক ফোকলা তাতে হাসল। সেই হাসিতে ঝিলিক দিল একজন তরুণ প্রেমিক পুরুষ। ঐশী তাকালো, খুব অবাক চোখে চেয়ে রইল সেই হাসির দিকে। লোকটা বলল, হেতি আমার বউ হয় রে মা, আমার ফার্স্টটা সাবাল হয়েছিল, হেতে সব মারা গেছে। এর লাইগা হেতির পাগলা রোগে ধরছে। ঐশী মুগ্ধতা নিয়ে তাকালো মহিলার দিকে। সুভান এরই মধ্যে এসে উকি দিল ঐশীর দিকের জানালায়, বলল, তাহলে আপনি ওনাকে ছেড়ে দিন। ওনাকে বহন করে আপনার লাভ কি? কষ্ট হয় না? কি যে কন, আমি ওরে কেন ছাইড়া দিমু? আজ যদি আমি বোবা হইতাম তাহলে ওই কি আমার ছাইড়া দিতে পারতো? বড্ড বালা পাই ওরে আমি, ছাড় মুখে। সুভান বিরক্ত হল এই আবেগপূর্ণ কথায়। কোনো প্রত্যুত্তর না দিয়ে আবারও সিটে গা এলিয়ে দিল। প্রহর গুনল ঢাকার এই বিরক্তিকর জ্যাম ছাড়ার। ঐশী মুগ্ধ হয়ে সাইড ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বৃদ্ধ লোকটার হাতে দিল। লোক কৃতজ্ঞতা তার। অতপর বিড়বিড় করে কি যেন পড়ে ঐশীর মুখে ফু দিয়ে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক মা, স্বামী সোহাগী হও মা, রাজরানী হইয়া থাকো সারা জীবন। ঐশী মাথায় নুইয়া হাসল। সেই হাসি প্রতিধ্বনিত হলো বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়। এক সমুদ্র খুশি ছড়ালো ওই কালো মেঘের আকাশে। গাড়ি চলছে আপন পথে। ব্যস্ত শহর ছুটে যাচ্ছে নিজ নিজ গতিতে। ঐশী জানালার দিকে তাকিয়ে ছাড়ছে রাশি রাশি অশান্তির নিঃশ্বাস। জুভান গাড়ি চালাতে চালাতে আরও একবার তাকালো ঐশীর দিকে। আচমকা জুভান বলল, দাদুটা কি বোকা না? এখন এইসব লাভ নিয়ে পড়ে আছে, কি ক্রিঞ্জ ব্যাপার স্যাপার। ঐশী ফিরল সুভানের দিকে, চোখে মুখে উদ্বেগ নিয়ে বলল, লাভ প্রিন্স?
হ্যাঁ তাই তো, শোনো, এসব লাভ শেপ হলো জাস্ট লেম। এসব আমার ভাবার কিছু, এসব জাস্ট রেডিকিউলাস। ঐশী থমকালো। জুভানের আত্মবিশ্বাসী নয়ন দুইটাই তাকিয়ে অবাক হলো। আবার তাকালো রাস্তার দিকে, দূর দৃষ্টি দিল ওই পিচ ঢালা রাস্তায়। আবেগ গলায় বলল, না, লাভ ক্রিঞ্জ না। লাভ যদি ক্রিঞ্জ হয় তাহলে সত্য নামক জিনিসটাও তাহলে সেই কাতারেই পড়ে। লাভ ইজ লাইক এ ম্যাজিক। যাকে একবার ছুঁয়ে দেয় তার সম্পূর্ণ জীবনটাই ম্যাজিক হয়ে যায়। স্তব্ধ জীবন হঠাৎ করে প্রাণবন্ত হয়ে যায়। চারপাশটা রঙিন ফানুষের মতো হয় তখন সব কিছু, এভরি সিঙ্গেল থিং তখন জীবন্ত হয়ে যায়। লাভ ইজ লাইক এ ম্যাজিক। জুভান হাসলো, গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলল, এত সুন্দর লাভের ডেফিনেশন দিলে যে, কাউকে ভালোবাসো? ঐশীর মুখ ভার হলো, দুঃখ পেল। সেদিনের কথা মনে পড়তেই কষ্টের ফোঁটা ছড়িয়ে পড়ল মনের আনাচে কানাচে। ঐশী নিঃশব্দে এক হাত ছেড়ে দিয়ে বলল, হবে হয়তো, কিন্তু আমি একটাই দোয়া করব, এরকম প্রেম যেন কারোর জীবনে না আসে, কারোর জীবনে না। জুভান ঐশীর দিকে তাকালো। মেয়েটার এত কিসের দুঃখ? ছোট জীবনে যে এত দুঃখ পেতে হয়নি। জীবনটা প্রাণোচ্ছল ভাবে পার করা আবশ্যক। জুভান এসব দেখে আবারও গাড়ি চালানোয় মন দিল। তো মধ্য কথা আসা যাক, আমি যা শাস্তি দেবো মেনে নেবে তো? জুভানের রহস্যময় কণ্ঠ শুনে ঐশী তাকালো। বিচলিত নয়নে চেয়ে রইল জুভানের চোখ জোড়ায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শোনার পর ভেবে দেখব। জুভান একটা গাড়ি ওভারটেক করে বলল, নিজের টাকায় আমাকে খাওয়াবে আজ। তোমার যা মন চাই তাই খাওয়াতে পারো, এভরিথিং, এনিথিং। দাম নিয়ে কোনো ঝামেলা নেই, বলো তো রাজি? ঐশী মৃদু হাসলো। অতপর মাথা ডানে বামে নাড়িয়ে সম্মতি দিল। গাড়ি থামালো একটি টঙের দোকানের সামনে। জুভান ভ্রু কুচকে আবার ঐশীর দিকে তাকালো। ঐশী যেন চাহনির বদলে একটা আলতো হাসি দিল। জুভান গাড়ির ইঞ্জিন থামিয়ে বলল, আর ইউ সিরিয়াস? টঙের দোকান? ঐশী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাইরে দাঁড়িয়ে গাড়ির জানালায় হাত দিয়ে জুভানের দিকে তাকালো আর বলল, এত জীবন্ত নামি দামি রেস্টুরেন্টে খেয়ে এলেন, এবার এই ম্যাজিক দোকানের ম্যাজিক চা খেয়ে দেখেন। ট্রাস্ট মি, মুখে লেগে থাকবে। খাবেন? জুভান একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে মাস্ক পরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ঐশী দোকানের সামনে দাঁড়িয়ে 2 কাপ চা দিতে বলে সামনে এসে দাঁড়ালো। দুহাত ওদিকে ছড়িয়ে দিয়ে শীতল বাতাসের সাথে মিশে যেতে চাইলো। ভিজে মাটির গন্ধ ছড়িয়েছে বাতাসে। ঐশী মুখ ভরে শ্বাস নিল সেই মাটিতে। জুভান একপাশে দাঁড়িয়ে আনচান করছে। এই পাবলিক